ওকে, ফাইন। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের টার্গেট বলতে আজকে আমরা যেটা করব সেইটা হলো আগের দিনে যা পড়িয়েছিলাম, আগের দিন বলতে তোমার সো সেইটার উপরে কিছু এমসিকিউ ডিসকাস করব অ্যান্ড দেন ফান্ডামেন্টাল রাইটস আজকে পুরোটা কমপ্লিট করবো। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি ফাস্ট টুডে। ঠিক আছে, যারা যারা নোট বানাচ্ছ না তাদেরকে বলছি খুব মিস করবে, কারণ যদি নোট না বানাও এর পরবর্তীতে কিন্তু মাথায় কিছু থাকবে না। ঠিক আছে, সো নোট বানাও। আর আরেকটা জিনিস যেটা, ডোন্ট আনমিউট ইউর সেলফ অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে চ্যাটে আমাকে জানাবে, আনমিউট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, চল। সো আগের দিনের এমসিকিউটা দেখো, আগের দিনের যা পড়িয়েছিলাম তার উপরে। In 1953, Prime Minister Jawaharlal Nehru announced the formation of a commission to study the reorganization of states on a linguistic basis under the chairmanship of whom? Yes. It's actually very very easy question. Yeah, Fazl Ali Commission, very much famous Fazl Ali. Next, which one among the following has the power to regulate the right of citizenship in India? K. Okay, so the parliament has the right. কেউ কি বলতে পারবে যে কোন আর্টিকেলের জন্য এটা সম্ভব, কোন আর্টিকেল সেই রাইটটা দিয়েছে? এনিওয়ান হু ক্যান সে কোন আর্টিকেল এটা বলা আছে? ওকে, নেক্সট মুভ অন। আজকের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা শুরু করছি। দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে কনস্টিটিউশনাল প্রভিশনস কী কী আছে, কোন অ্যাক্ট কোন আর্টিকেলের উপরে ডিপেন্ড করছে এই ফান্ডামেন্টাল রাইটস, অ্যান্ড কোন পার্টস। সো পার্ট 3 you must remember part 3 and article 12 to 35. আচ্ছা, এইটাকে বলা হচ্ছে ম্যাগনা কার্টা। যদি তোমরা বইতে দেখো লেখা আছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। কেন ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসকে? এটার কারণটা হলো এই যে ইংল্যান্ডে একটা টাইমে যখন ওখানকার যে সমস্ত নোবেলস ছিলেন, ব্যারন্স ছিলেন, তাদের প্রেশারে ওখানকার যে কিং তিনি এই ম্যাগনা কার্টা ইস্যু করেছিলেন। কোথায় না, ইংল্যান্ডের লোকেদের জন্য, ইংল্যান্ডের জনসাধারণের জন্য। সেটা ম্যাগনা কার্টাতে কী বলা ছিল যে কিছু ফান্ডামেন্টাল রাইটস থাকবে। কাদের না, ওই ইংল্যান্ডের মানুষজনের। কিসের জন্য সেটা না, এই রাইটসগুলো হলো যাতে কোনো রকমভাবেই মানে কোনো রকমভাবেই সরকার যা খুশি তাই করে এদের উপরে অত্যাচার না করতে পারে। তো সেই যে সেটাকে ম্যাগনা কার্টা বলা হতো, সেই ডকুমেন্টটাকে। আর সেই জন্যই আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেটাকেও ওই জন্য এই পোর্শনটুকু এটাকে বলা হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। এনিওয়ে, নেক্সট দেখো ফিচার্স। আচ্ছা, গ্রুপে কেউ মেসেজ করো না, গ্রুপে যারা মেসেজ করছো বা হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছো পার্সোনালি, এখন সেখানে মেসেজ করো না। তোমরা এখানে চ্যাটটা ইউজ করো, ওখানে আমি এখন দেখতে পারবো না। এনিওয়ে, যেটা ফিচার, দেখো ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট। জাস্টিসেবল, ফার্স্ট অফ অল জাস্টিসেবল মিনস ইট ইজ এনফোর্সেবল বাই দ্য কোর্টস। যেমন তুমি যদি ডিপিএসপির কথা ভাবো কিংবা ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে তাদের কথা ভাবো, এরা কিন্তু কোর্টের দ্বারা কোনো রকমভাবেই প্রেশারাইজ করা যাবে না গভর্নমেন্টকে সেই রুলগুলো ফলো করার জন্য। কিন্তু যখন ফান্ডামেন্টাল রাইটসের কথা উঠবে তখন অবভিয়াসলি কোর্টস আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্টস আছে, তারা কিন্তু সব সময় রেডি যে কারো যদি ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করে গভর্নমেন্ট, তার এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। সো ইট ইজ জাস্টিসেবল, ইট ইজ এনফোর্সেবল ইন দ্য কোর্ট। ওকে, এর ডিটেলস আমরা দেখবো যে কোন অ্যাক্টের জন্য, কোন আর্টিকেলের জন্য হচ্ছে কিংবা কোন প্রভিশন আছে তার জন্য দেখবো। নেক্সট, ফর অল পার্সন।
দেখো, এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম সিটিজেন্স অ্যান্ড এলিয়েন্স দুটো দু ধরনের মানুষ আছে ভারতে, যারা ভারতের সিটিজেন আর যারা বহিরাগত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেমন ফান্ডামেন্টাল ডিউটিস, এটা যারা এলিয়েন্স তাদের জন্য প্রযোজ্য নয়, তারা ফান্ডামেন্টাল ডিউটিস না মেনে চললেও নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা গভর্নমেন্টকে এনশিওর করতে হবে যে এটা যেন আমাদের প্রত্যেকটা সিটিজেনও পায় এবং মানে যারা এলিয়েন আছে অর্থাৎ বাইরের থেকে এসছে ফরেনার্স আছে তারাও পায়। কিন্তু এদের মধ্যে রেস্ট্রিকশনস আছে, লিমিটেশনস আছে। সবাই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস মানে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস ইউজ করতে পারবে না। ইভেন শুধু ফান্ডামেন্টাল রাইটস নয়, অন্যান্য যে সমস্ত লিগ্যাল রাইটস আছে সেগুলোও ইউজ করতে পারবে না। ওকে, আমরা দেখবো পরে কোনটা কোনটা কে কে পারবে না পারবে। নেক্সট ইজ ইটস নট অ্যাবসলিউট। অ্যাবসলিউট মিনস এইটা কিন্তু যে আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস পেয়ে গেছি তার মানে এই যে আমরা সব সময় এই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের থাকবে, এইটা কোনো রকমভাবেই গভর্নমেন্ট আমাদের থেকে নিতে পারবে না, এরকম নয়। এটা অ্যাবসলিউট নয়। অর্থাৎ যদি পার্লামেন্ট কোনো লয়ের জন্য, কোনো প্রয়োজনের জন্য, কিংবা যদি এমার্জেন্সি প্রভিশনসের জন্য, কিংবা মার্শাল ল যখন কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করা হবে, কিংবা যখন ওয়ার লাইক সিচুয়েশন হবে, এই ধরনের কোনো যখন এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন তৈরি হবে, সেইখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কার্টেল করা সম্ভব। তাহলে ফান্ডামেন্টাল রাইটস হলো এইরকম, যেটা মানুষের কাছে সবসময় আছে, আমাদের কাছে সবসময় আছে, কিন্তু দিস ইজ নট অ্যাবসলিউট, ইট ক্যান বি কার্টেলড বাই দ্য পার্লামেন্ট if it is necessary. And এটা থেকে বোঝা যাচ্ছে যে ইটস নট পার্মানেন্ট অলসো। ইয়াস। আচ্ছা, নেক্সট যেটা ফিচার আছে, আচ্ছা নট অ্যাবসলিউট, নট পার্লামেন্ট, এগুলো ডিটেলে আমরা পরে আলোচনা করবো, সেই জন্য এখানে আর আমি বেশি কিছু লিখিনি, কারণ পরে আছে। ওকে, গ্যারান্টেড বাই সুপ্রিম কোর্ট। সো সুপ্রিম কোর্টের দ্বারা এটা গ্যারান্টেড। এখানে সুপ্রিম কোর্টও বলা যেতে পারে, প্লাস হাইকোর্টও বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু ফাইনালি তো হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেই কেউ যাবে যদি কোনো অ্যাপিলের প্রয়োজন হয়। সো এখানে সুপ্রিম কোর্ট বলা হয়েছে। কিভাবে সেই আর্টিকেলও দেখব, যে সুপ্রিম কোর্টই হলো একমাত্র কোর্ট, যদি কোনো রকম ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়, তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারো এবং সেখানে গিয়ে তোমার তোমার প্রবলেম তুমি সেখানে জানাতে পারো এবং সুপ্রিম কোর্ট তোমার কথা শুনবে এবং রিটস জারি করবে। ওকে, আরেকটা জিনিস, এর আগে একদিন আমি প্রমিস করেছিলাম যে রিটস আমি খুব ডিটেলে বলবো যাতে তোমাদের প্রবলেম না থাকে। সো আজকে রিটসটা নিয়ে আমি আলোচনা করবো। ওকে, কেউ একটা বলছে নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড, এটা মানে ওকে, নট অ্যাবসলিউট মিনস কোনো রকমভাবেই এইটা এরকম ব্যাপারটা নয় যে আজকে আমাদের কাছে এটা আছে মানে ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে পার্লামেন্ট দিচ্ছে, কনস্টিটিউশন দিচ্ছে মানে এটা নিয়ে নেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এইটা যদি সিচুয়েশন তৈরি হয়, ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করা সম্ভব। ওকে, অ্যান্ড কোয়ালিফাইড মিনস যখন ওই রকম সিচুয়েশন থাকছে না, অর্থাৎ যে ওই সময় দাঁড়িয়ে ফান্ডামেন্টাল রাইটস পাওয়ার উপযুক্ত। যেমন আজকে যদি বলা হয় যে রাইট টু এক্সপ্রেশন, ঠিক আছে, এই রাইটসগুলো কিন্তু সমস্ত রাইটস সবার জন্য নয়। যেমন এক্সট্রিম সিচুয়েশনে এই রাইটসগুলো ফরেনার্সদের দেওয়া হচ্ছে না, ঠিক আছে। সো কোয়ালিফাইড বলতে এই ব্যাপারটা এরকম বোঝানো হচ্ছে, যারা ওই ফান্ডামেন্টাল রাইটসগুলো পাওয়ার যোগ্য তারা অবশ্যই এটা পাবে, এখান থেকে তাদেরকে সরকার কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না। ক্লিয়ার? সো দিজ আর দ্য সাম ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস, আমরা ডিটেলে আরও দেখছি পরে। নাও ওয়ান কোশ্চেন দ্যাট ক্যান বি আস্কড অর ইউ শুড নো দ্যাট কেন পার্লামেন্ট বা আমাদের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আমাদের দিচ্ছে, এর প্রয়োজনীয়তাটা কি আসলে? টু প্রিভেন্ট অথরিটেরিয়ান অ্যান্ড ডেসপোটিক রুল। হোয়াট ডাজ ইট মিন? আজকে গভর্নমেন্ট মনে করলো যে আমি দেশের, যেমন ধরো কি পলিটিক্যাল আলোচনায় আমি যাচ্ছি না, লেটসে আমি বলি সাদা কালো দিয়ে, ঠিক আছে, যে যারা দেশে যত ফর্সা লোক আছে তাদেরকেই সমস্ত চাকরি দেওয়া হবে, যত কালো লোক আছে তাদেরকে দেওয়া হবে না, ঠিক আছে। কিংবা এই ধরনের কোনো ব্যাপার, কিংবা হয়তো বলা হলো যত ধনী ব্যক্তি আছে তাদেরকেই আমরা সমস্ত সুযোগ সুবিধা দেবো, যত গরিব ব্যক্তি আছে তাদেরকে দেবো না। এই যে এই সমস্যাগুলো দূর করার জন্য কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। এছাড়া ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এভরিওয়ান,
এভরিওয়ান, দিস ওয়ার্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এভরিওয়ান, প্রত্যেকের যেন ডেভেলপমেন্ট হয়। তার মানে কি, যার কাছে টাকা পয়সা আছে সে তো শিক্ষা পাচ্ছে, মানে এডুকেশন সে নিতে পারছে, যার কাছে টাকা পয়সা আছে সে তো বিজনেস করতে পারছে, যার কাছে টাকা পয়সা আছে সে তো অনেক কিছু করতে পারছে, কিন্তু যার কাছে এসব নেই, যার কাছে রিসোর্সেস নেই, যার কাছে কোনো রকম সামর্থ্য নেই কোনো কিছু করার, সে কিভাবে করবে? সেই জন্য দেখো, রাইট টু এডুকেশন এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটসের অংশ। এই ধরনের যে সমস্ত প্রভিশনগুলো আছে, এইটার লক্ষ্য একটাই, যে প্রত্যেকটা মানুষ আমাদের দেশে, প্রত্যেকটা সিটিজেন যেন সমানভাবে, একই রকমভাবে এগিয়ে যেতে পারে এবং প্রত্যেকে যেন সমান অধিকার পায়। ওকে, দিজ আর দ্য টু মেইন রিজনস ফর ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সো একটা ওভারভিউ নাও ফান্ডামেন্টাল রাইটসের, যে কোনটা থেকে কি। নাম্বার 1, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14-18। এটা মনে রাখতে হবে যে রাইট টু ইকুয়ালিটি হলো 14-18, রাইট টু ফ্রিডম 19-22, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 and 24 ইজ রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের তোমার রিলিজিয়ান আমরা ফলো করতে পারি, প্রত্যেকের কারো কোনো বাধা নেই। আর্টিকেল 25-28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, প্রত্যেকের কালচারকে মেনটেন করতে হবে। আমরা বাঙালি, আমাদের কালচার যেমন রয়েছে, যারা গুজরাটি তাদের কালচার রয়েছে, যারা তামিলনাড়ুতে রয়েছে তাদের কালচার রয়েছে, তো প্রত্যেকের কালচার প্রত্যেকের জায়গায় রয়েছে, প্রত্যেকে এডুকেশনের তার অধিকার আছে। আর্টিকেল 29-30, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, I would say most important right, most important fundamental rights among these all things. আর এটা কিন্তু আর্টিকেল 32 মেইনলি, 35 পর্যন্ত যদি এক্সটেনশন হিসেবে ধরা হয় তো 35 পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি 32 ইজ কনস্টিটিউশনাল রেমিডিজ। কনস্টিটিউশনাল রেমিডিজ বলতে কি, ডিটেল আমরা পড়বো। ওকে, আচ্ছা, এখানে যদি একটা জিনিস তোমরা লক্ষ্য করে থাকো, 29-এর পরে 30-র পরে 32, মাঝখানে 31 নেই। 31 নেই কেন? বিকজ হেয়ার ইট ওয়াজ রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31, যেটাকে রিপিল করা হয়েছে, ইটস নট অ্যাভেলেবল রাইট নাও। রাইট টু প্রপার্টি এটাকে কেন করা হয়েছে রিপিল, এখানে আমি বলে দিই একটু ডিটেলে। যখন আমাদের দেশে স্বাধীনতা এলো, অর্থাৎ আমরা যখন স্বাধীন হলাম এবং সাধারণ মানুষ যখন নিজের পছন্দ মতো, নিজের সুবিধা মতো, নিজের সামর্থ্য মতো কোনো একটা জায়গায়, কোনো একটা বাড়িতে নিজেরা থাকতে শুরু করলো, তখন দেখা গেল যে কিছু কিছু মানুষের হাতে, যারা জমিদার ছিল পূর্ববর্তী সময়ে, তাদের হাতে হিউজ অ্যামাউন্ট অফ মানে জমি রয়েছে, আর কিছু মানুষ এরকম রয়েছে যাদের থাকার কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এই যে ল্যান্ড রিফর্ম শুরু হলো সেই সময় দাঁড়িয়ে, সেইটা করতে গিয়ে দেখা গেল এই রাইট টু প্রপার্টি, যেটা আর্টিকেল 31-এ সেই সময় ছিল, এই ফান্ডামেন্টাল রাইটসটা বাধা দিচ্ছে, যে ল্যান্ড রিফর্মস করতে পারছে না। ঠিক আছে, এর ডিটেলে এখন আমি ঢুকছি না, এর কিছু কিছু কেস রয়েছে যেটা সুপ্রিম কোর্টে গেছে, আর যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট তুমি দেখবে, যে কোনো ধরনের, সেটা কোনো না কোনো কেসের ভিত্তিতে হয়। Rohan is saying right to property is legal right under Article 308. Yes, definitely. লিগ্যাল রাইট বলতে পারো কিংবা কনস্টিটিউশনাল রাইট বলতে পারো, একই ব্যাপার। এটা এখন 300 এর মধ্যে রয়েছে। এনিওয়ে, সো আর লিগ্যাল রাইটস অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস, এর মধ্যে একটা কনফিউশন থাকে স্টুডেন্টসদের, যে কোনটা লিগ্যাল রাইটস, কোনটা কনস্টিটিউশনাল রাইটস, বা এই দুটো ডিফারেন্ট কিনা। এই দুটো ডিফারেন্ট নয়, এই দুটো একদম সেম জিনিস। অ্যান্ড যেই সমস্ত রাইটসগুলো ফান্ডামেন্টাল রাইটস ছাড়া অন্যান্য জায়গায় আমাদেরকে দেওয়া হয়েছে কনস্টিটিউশনের মধ্যে, সেগুলোকে লিগ্যাল রাইটস বা কনস্টিটিউশনাল রাইটস বলে। অর্থাৎ তুমি এরকম বলতেই পারো যে ফান্ডামেন্টাল রাইটস ছাড়া অন্যান্য যে রাইটসগুলো আমরা পাচ্ছি, যেমন রাইট টু ভোট, ফর এক্সাম্পল, এটা একটা লিগ্যাল রাইট। ওকে, সো এগুলো এবার আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি যেমন আগের দিন বলেছিলাম যে আমরা প্রত্যেকটা দিন এবার থেকে আর্টিকেল অনুযায়ী যাব। আর্টিকেল 1 থেকে শুরু হয়েছে, আজকে আর্টিকেল 12-এ রয়েছি আমরা। সো আর্টিকেল অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি। আর্টিকেল 1 থেকে 11 কমপ্লিট হয়ে গেছে। আর্টিকেল 12-এ কি বলছে দেখি। আর্টিকেল 12 ইজ স্টার্টিং in section 3, I mean that is called part 3, yeah, article 12 is in part 3. কি বলছে আর্টিকেল 12? হোয়াট ইজ স্টেট? কারণ ফান্ডামেন্টাল রাইটস হলো তাদের জন্যই, মানে তাদের জন্যই সরকার কাজটা করবে, তাদের এগেইনস্টে সরকার অ্যাকশন নেবে
যদি সেটা স্টেট কোনো রকম ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে যায়, অর্থাৎ তোমাকে কোনো চাকরি থেকে বঞ্চিত করছে যদি সেটা স্টেট করে, তাহলে সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো। ঠিক আছে, যদি তোমাকে অন্যান্য ইনস্টিটিউশন যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে তুমি সেইখান থেকে যদি কোনো রকমভাবে এই ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তুমি অ্যাপিল করতে পারবে না। ঠিক আছে, সো এইটা আমাদের জানতে হবে যে স্টেট বলতে কতটুকু, কোন জিনিসটাকে স্টেট বলা হচ্ছে। তাহলে অ্যাজ পার ইয়োর বুক লক্ষ্মীকান্ত, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ওকে। এছাড়া 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা একটু কনফিউজিং, অল আদার অথরিটিস, দ্যাট ইজ স্ট্যাটিউটারি অর নন স্ট্যাটিউটারি অথরিটিস লাইক LIC, ONGC, SAIL, এটসেট্রা। তাহলে কি বোঝাচ্ছে, যেই সমস্ত তোমার অথরিটিগুলো, যেই সমস্ত সংস্থাগুলো কোনো না কোনোভাবে সরকারের সাথে জড়িত, কোনো না কোনোভাবে সরকার, আইদার সরকার সেখানে ফান্ডিং করছে, অথবা সরকারের কোনো এক সরকার সেই সংস্থার কোনো একটা পার্ট, অথবা ওই সংস্থাটা এখন যে কাজ করছে সেই কাজটা আগের সময়ে সরকারের কোনো একটা ডিপার্টমেন্ট করতো, সেই ডিপার্টমেন্টটাকে এখন একটা সংস্থা বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এই ধরনের যদি কোনো ডিপার্টমেন্ট সরকারের সাথে এইভাবে রিলেটেড থাকে, গভর্নমেন্টের সাথে এইভাবে রিলেটেড থাকে, সেটাও কিন্তু স্টেটের আন্ডারে আসছে। ইজ ইট ক্লিয়ার? সো নেক্সট থিং, এটা গেল। তাহলে আর্টিকেল 12-এ এইটুকুই বলা আছে যে হোয়াট ইজ স্টেট। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আর্টিকেল 12-এ যে স্টেটের ডেফিনেশন দেওয়া আছে, এটা কিন্তু একমাত্র তোমার পার্ট 3 অ্যান্ড পার্ট 4 এই দুটোর জন্য, এর বাইরে কিন্তু নয়। ঠিক আছে, যে শুধুমাত্র আর্টিকেল 3 পার্ট 3 অ্যান্ড পার্ট 4-এ যেই সমস্ত কথাগুলো বলা আছে রিগার্ডিং স্টেট, সেই স্টেটটা কোন স্টেট সেই ডেফিনেশনটা বলা আছে আর্টিকেল 12-এ, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড এনি আদার অথরিটি রিলেটেড টু গভর্নমেন্ট। I think it's clear. Move on to the Article 13. Article 13-এ কি বলছে? Article 13 actually বলে দিচ্ছে it is giving the power to the courts that যদি কোনো রকমভাবে যে কোনো ল, পার্লামেন্টের দ্বারা যে সমস্ত ল পাস করা হচ্ছে তাদের মধ্যে যে কোনো ল যদি কোনো রকমভাবে ফান্ডামেন্টাল রাইটসের এগেইনস্টে যায়, ফান্ডামেন্টাল রাইটসকে মানে সেটার অধিকারগুলোকে ব্যাহত করে, তাহলে সেটা অবশ্যই এবং সব সময়ের জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সেই লটাকে আনলফুল বলে ঘোষণা করা যেতে পারে। ওকে, এইটা বলছে আর্টিকেল 13। ক্লিয়ার? এবার সুপ্রিম কোর্ট সেটাকে কোন আর্টিকেলের আন্ডারে করবে, হাইকোর্ট কোন আর্টিকেলের আন্ডারে করবে আমরা দেখব পরে। সো আর্টিকেল 13 বেসিক্যালি এইটুকু বলছে, এটা কাইন্ড অফ ডিসক্লেইমার যে যদি পার্লামেন্ট এমন কোনো ল বানায় যেটা ফান্ডামেন্টাল রাইটসকে ফলো করছে না, তাহলে সেটাকে ভয়েড বলে আমরা ডিসক্রাইব করতে পারবো, মানে ভয়েড বলে সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করতে পারবে। আর্টিকেল 13 ইজ কমপ্লিটেড। আর্টিকেল 14 দেখো, আর্টিকেল 14 থেকে বেসিক্যালি শুরু হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যে রাইটসগুলো রয়েছে। ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 14 কি বলছে? আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে দুটো টার্ম এখানে আছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার এই ব্যাপারটাকে বুঝতে হবে যে ইকুয়ালিটি বিফোর ল বলতে কি আর ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে কি, এই দুটো যেমন টার্ম দুটো একই নয়, তার এদের ইমপ্লিকেশনটা, এদের মানেটাও কিন্তু একই নয়। ইকুয়ালিটি বিফোর ল বলতে এইরকম, আজকে যদি একটা অন্যায় প্রধানমন্ত্রী করে আর একটা অন্যায় যদি আমরা করি, তাহলে দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কোনো ক্রিমিনাল প্রসিডিংয়ের কথা বলছি আমি, মানে পার্সোনাল লেভেলে যদি কোনো ক্রিমিনাল প্রসিডিং হয়, কোনো ক্রিমিনাল কোনো প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা লোক কিন্তু লয়ের চোখে সমান। ওকে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে কি বলা হচ্ছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে বলা হচ্ছে যে কোনো ধরনের ফান্ডামেন্টাল রাইটস কিংবা অন্যান্য যে সমস্ত প্রবলেমগুলো হতে পারে কোনো মানুষের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রোটেকশনটা ল কিভাবে দিচ্ছে তাকে। মানে আজকে যদি আমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়, তাহলে আমি যদি সুপ্রিম কোর্টের কাছে যাই, আর দেশের যদি আম্বানি ধরো, তার যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়, সে যদি সুপ্রিম কোর্টের কাছে যায়, তাহলে বোথ অফ দেম will be addressed by the Supreme Court and both of them will be cared by the Supreme Court. প্রত্যেকের সমান অধিকার আছে লয়ের সামনে। ঠিক আছে, এইখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখার, সেইটা হলো এইরকম যে ইকুয়ালিটি বিফোর ল
এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টটা নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, এইটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের প্রিলিমসে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে এই ধরনের ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, যে কোথা থেকে নেওয়া হয়েছে, কারণ তুমি ধরো ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14 তোমার মনে আছে, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল বলেও যে কিছু আছে এইটা তোমার মনে নাও থাকতে পারে। সো এখানে একটু ফোকাস করবে যে ইকুয়ালিটি বিফোর ল এটা ব্রিটিশ পার্লামেন্ট, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা আমেরিকান পার্লামেন্ট। ক্লিয়ার? আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে, মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি তো অবভিয়াসলি দরকার, তা না হলে তোমার মনে থাকবে না কিছু। তার সাথে সাথে কোন আর্টিকেলে কোন ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে ডাব্লিউবিসিএস এর জন্য, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যারা যদি যে ইউপিএসসি প্রিপারেশন যদি কেউ করছো, যারা করছো তাদের ক্ষেত্রে বলছি যে আর্টিকেলগুলো তো মনে রাখতে হবে অবভিয়াসলি, কিন্তু ডাইরেক্টলি ওইভাবে আর্টিকেল থেকে কোশ্চেন ইউপিএসসিতে কম আসে। মানে এই আর্টিকেলে কি বলা হয়েছে, ওই আর্টিকেলে কি বলা হয়েছে, যেটা ডাব্লিউবিসিএস একটা ট্রেন্ড, আর্টিকেল ধরে ধরে তুলে কোশ্চেন করে, কিন্তু ইউপিএসসিতে সেরকম দেখা যায় না। সেখানে তোমাকে কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে, মাথার মধ্যে পরিষ্কার থাকতে হবে যে কোন আর্টিকেল কোন কোন ফান্ডামেন্টাল রাইটস কি বলছে, এবং ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, সো দুটো এক্সামের অ্যাপ্রোচ কিন্তু আলাদা। ইউপিএসসির জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটি ইটস আ মাস্ট, আর ডাব্লিউবিসিএস এর জন্য তোমাদের মনে রাখতে হবে যে কোন আর্টিকেলে কোন ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। ঠিক আছে, এইটা প্রাইমারি, সেকেন্ডারি তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি এই ক্ষেত্রে, অন্তত এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এনিওয়ে, নেক্সট। আচ্ছা, এইবার দেখো এখানে একটা কনসেপ্ট এইরকম আছে যে রুল অফ ল। রুল অফ ল বলতে কি বোঝানো হয়েছে, কারণ ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই যে ল ল ল বলছি, তাহলে লটা কি আসলে, ল বলতে কি বোঝানো হচ্ছে, রুল অফ ল বলতে কি। সো এইখানে একটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখবে যে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার, অর্থাৎ আমাদের স্টেট, আমাদের গভর্নমেন্ট যা খুশি তাই করতে পারে না। আমাদের গভর্নমেন্টের ইচ্ছে হলো কাউকে ধরে জেলে ঢুকিয়ে দিল, তাদেরকে যতদিন খুশি রেখে দিল, তারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছিল বলে, এইটা কিন্তু আমাদের গভর্নমেন্ট করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে রুল অফ ল এর একটা পিলার। সেকেন্ড পিলার ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ প্রত্যেকের আইনের কাছে সমান অধিকার, প্রত্যেকের, যেটা আমি একটু আগেই বললাম যে আমাদের মধ্যে যে কেউ যদি আইনের কাছে গিয়ে কোনো একটা বিষয়ে আবেদন করে, তো আইন অর্থাৎ ল অর্থাৎ কোর্টস, দে আর বাউন্ড টু পে অ্যাটেনশন টু অল অফ দেম। ওকে, এটা হচ্ছে সেকেন্ড পিলার। অ্যান্ড থার্ড পিলার প্রাইমেসি অফ দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল। এইটা যখন পড়বে একটু কনফিউশন হতে পারে যে কি বোঝাতে চাইছে এই পয়েন্টটার মাধ্যমে। সো এই পয়েন্টের মাধ্যমে বেসিক্যালি এটাই বোঝাতে চাইছে, ধরে নাও এরকম যে আমাদের সুপ্রিম কোর্ট বলল যে আমাদের প্রত্যেকটা যারা জনসাধারণ আছে, প্রত্যেকটা সিটিজেনকে এই ফান্ডামেন্টাল রাইটস দিতে হবে। ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো যেটা সুপ্রিম কোর্ট বলে দিল কিংবা কোর্ট বলে দিল, সেই মানে ডিসিশনের আধারে যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো ডিসাইডেড হয়, তাহলে সেইটাকে রুল অফ ল এর আন্ডারে ফেলা হচ্ছে। ঠিক আছে, আমি যদি তোমাদের মানে কোট আনকোট বলি বই থেকে, যে দ্য প্রাইমেসি of the rights of the individual, that is the constitution of the constitution is the result of the rights of the individual as defined and enforced by the courts of law. তাহলে কনস্টিটিউশনাল রাইটস গুলো কোনগুলো, যেটা কোর্টস বলছে, rather than the constitution being the source of individual rights. তাহলে আমাদের ক্ষেত্রে কি এটা, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কি বা কার কোন রাইটস থাকা উচিত সেটা কি সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে? না, আমাদের রাইটসগুলো লেখা রয়েছে কনস্টিটিউশনে। কনস্টিটিউশনের যে রাইটসগুলো রয়েছে পার্ট 3-র মধ্যে, সেই রাইটসগুলোকে আমরা নিয়ে সেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে মেনে নিচ্ছি। সো দেখো, এই যে থার্ড পয়েন্ট যেটা আছে, এই থার্ড পয়েন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল নয়। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? কিন্তু এই দুটো যে পয়েন্ট আছে, এই দুটো যে অ্যাবসেন্স অফ আরবিট্রারি পাওয়ার অবভিয়াসলি অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল, এই দুটো আমাদের ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। নাম্বার 3 ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়া। এগেইন a very important question can be formed from here in your exam, so pay attention. যেই জায়গায় এই ধরনের এক্সেপশন থাকবে, এক্সেপশনগুলো মনে রাখতে হবে, যে রুল অফ ল এর ক্ষেত্রে কোন পিলারটা আমাদের ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল নয়।
পিলার 3 যেটা বলছে প্রাইমেসি অফ দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য কোর্টস। এই পয়েন্টটা আমাদের ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল নয়। ভেরি গুড। নেক্সট, আচ্ছা এতক্ষণ আমরা যেটা বললাম আর্টিকেল 14-এ যে ইকুয়ালিটি বিফোর ল, প্রত্যেকের সমান, ইউনো রুল ইজ ইকুয়াল ফর এভরিওয়ান, এইসব যে এত কিছু বললাম, কিন্তু এখানে কিছু এক্সেপশনস আছে। সেই এক্সেপশনসগুলো কনস্টিটিউশনের মাধ্যমেই বলে দেওয়া হয়েছে। আর এই এক্সেপশনসগুলো খুব জরুরি। কেন জরুরি? মনে করো আজকে প্রেসিডেন্ট যে সিদ্ধান্তটা নিলেন, সেই সিদ্ধান্তটা কোনো রকমভাবে ইট প্রুভড টু বি রং। ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়াটা, তিনি যেই ডিসিশনটা নিলেন সেটা 10 বছর পরে দেখা গেল ওই প্রেসিডেন্ট ওই সময় যিনি ছিলেন তার সিদ্ধান্তের জন্য আজকে এই প্রবলেমটা হচ্ছে। তো তখন এরকম হতে পারতো যদি ইকুয়ালিটি বিফোর ল হতো, তাহলে তার জন্য যখন এত লোকের জীবনে সমস্যা হচ্ছে, তাহলে তাকে ধরে আনো, তাকে জেলে ভরে দাও। ঠিক আছে, কিন্তু সেই রকমটা হয় না। কারণ কেন হয় না? কারণ যদি এই ভয়টা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা এই ধরনের যারা এমপি, এমএলএ বা গভর্নর এদের মনে থাকে যে আজকে আমি যেটা করব সেটার জন্য 10 বছর পরে আমাকে ভুগতে হতে পারে, তাহলে তারা কোনো কাজই করবে না, তাই না? কারণ কেউ জানে না, নো ওয়ান নোজ দ্য ফিউচার। কে জানে যে আজকে তারা যে ডিসিশন নিচ্ছে তার জন্য কালকে একটা প্রবলেম হবে না। এই যে সমস্যাটা, যে তাহলে তো তারা কাজ করবে না, তাহলে তারা কোনো ডিসিশন নেবেই না, তাদেরকে একটুখানি ক্ষমতা দেওয়ার জন্য, তাদেরকে একটু পাওয়ার দেওয়ার জন্য এই এক্সেপশনসগুলো নেওয়া হয়েছে। যে এক্সেপশনসগুলো এইরকম যে প্রেসিডেন্ট অ্যান্ড দ্য গভর্নর এদের কিছু ইমিউনিটিস রয়েছে, তাদের যে অফিসিয়াল কাজকর্ম, এবং সেটা এমপি, এমএলএ এদের ক্ষেত্রেও সেটা সেই এক্সটেনশনটা রয়েছে। তা যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর এদের যে অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে তাদের মাধ্যমে যদি কোনো সমস্যা তৈরি হয়, তার জন্য প্রেসিডেন্ট বা গভর্নর এরা দায়ী থাকবেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সেপশন। এমপি অ্যান্ড এমএলএ এদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এরা পার্লামেন্টে যাই বলুক না কেন, যাই কাজ করুক না কেন, যাই ডিসিশন নিক না কেন, তার এগেনস্টে কোনো রকমভাবে কোর্টে কিন্তু অ্যাপিল করা যাবে না। ঠিক আছে, এমপি অ্যান্ড এমএলএ এগেইন দ্য সেম রিজন, যদি তার এগেনস্টে তুমি কোর্টে অ্যাপিল করো তাহলে তারা কেন মুখ খুলবে, তাই না? কারণ অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের এগেইনস্টে কোনো না কোনো লোক থাকে, তারা গিয়ে বলবে। আচ্ছা না, প্রাইম মিনিস্টারের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র যেটা এমপিদের ক্ষেত্রে রয়েছে। আমি বেশি ডিটেলে ঢুকছি না, তুমি যদি বইটা পড়ো, ইটস এ ভেরি ক্লিয়ারলি রিটেন দ্যাট এমপি no member of parliament shall be liable to any proceedings in any court in respect of anything said or any vote given in him by him in parliament or any committee thereof. এটা বলছে আর্টিকেল 105, যেটা প্রাইম মিনিস্টারও সেটার মধ্যে ইনক্লুডেড আছে। আশা করি বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা তোমার প্রবলেমটা, তুমি যেটা বলছিলে। সো এটা এমপিদের যে ইমিউনিটি রয়েছে তার মধ্যে এটা পড়ছে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আর্টিকেল 31C। আর্টিকেল 31C কি বলছে? আর্টিকেল 31C-তে এইটাই বলছে যে কোনো ক্ষেত্রে দেখা গেছে এইরকম যে কিছু ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আমরা পড়বো এর পরের দিন, সেইটার মধ্যে কিছু রিকমেন্ডেশন আছে বাই আওয়ার কনস্টিটিউশন মেকার্স। তো তারা ওই রিকমেন্ডেশনগুলো দিয়েছেন ডিপিএসপির মাধ্যমে যে যদি দেশকে সঠিকভাবে চালাতে হয়, যদি ওয়েলফেয়ার স্টেট বানাতে হয়, যদি প্রত্যেককে সমান অধিকার দিতে হয়, তাহলে যে রেগুলেশনস অ্যান্ড লজ এগুলো যে ফর্ম করা হবে সেইটাকে ওই ডিপিএসপিগুলোকে মেনে চলতে হবে। ঠিক আছে, এই ডিপিএসপিগুলোর মধ্যে একটাই হলো সোশ্যালিস্ট যে আইডিয়াগুলো রয়েছে, যেটা তোমার রয়েছে ক্লজ বি অ্যান্ড ক্লজ সি অফ আর্টিকেল 39, যেটা আমরা পরের দিন পড়বো। সো ডোন্ট ওয়ারি, আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করবো ডিপিএসপি। সেইখানে কিন্তু সোশ্যালিস্ট কিছু আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তা সেই সোশ্যালিস্ট আইডিয়াগুলো যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেগুলো ফান্ডামেন্টাল রাইটসের সাথে ক্ল্যাশ করছে। কিছু ফান্ডামেন্টাল রাইটস ওই সোশ্যালিস্ট আইডিয়াগুলোর সাথে ম্যাচ করছে না। সেই ক্ষেত্রে ওই ডিপিএসপিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য, সেগুলোকে কাজে লাগানোর জন্য কিছু ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করতে পারে পার্লামেন্ট। এটাও আমাদের কনস্টিটিউশন বলে দিচ্ছে। ঠিক আছে, সো দিজ আর দ্য এক্সেপশনস ইন আওয়ার ইকুয়ালিটি বিফোর ল। বইটা পড়বে, খুব ইজিলি বলা আছে। আর এরপরে যদি আজকের কনসেপ্টটা মাথায় নিতে পারো তাহলে তো ইজি হয়েই যাবে, কোনো চাপই থাকবে না। ঠিক আছে, নেক্সট তাহলে আর্টিকেল 14 গেল ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। নাও আর্টিকেল 15 কি বলছে? নো ডিসক্রিমিনেশন
অনলি অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। কি বলতে চাইছে এর মাধ্যমে? আচ্ছা, এইখানে দেখো এটাই বক্তব্য যে কোনো রকম ক্ষেত্রে, সেটা সেটা কোনো এক্সাম হতে পারে, সেটা কোনো কোনো চাকরির ক্ষেত্রে হতে পারে, কিংবা কোনো ওরশিপ এই ধরনের ক্ষেত্রে হতে পারে, তুমি কোথাও যাচ্ছ সেই ক্ষেত্রে হতে পারে, পাবলিক ট্রান্সপোর্টেশন হতে, যে কোনো ক্ষেত্রে, ইন এনি কেস কোনো রকম ক্ষেত্রেই কিন্তু ডিসক্রিমিনেশন চলবে না। কিসের ভিত্তিতে? না রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, এইগুলোর ভিত্তিতে। এখানে যেটা আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য কি পয়েন্ট হিয়ার, অনলি। কেন বলা হচ্ছে অনলি? আমরা কেন অনলি বলছি? কারণ আজকে যদি এখানে অনলি না বলা হতো, যদি শুধু বলা হতো যে কোনো ডিসক্রিমিনেশন চলবে না, তাহলে তুমি বলতে পারতে এইরকম যে আমাকে তো ডাব্লিউবিসিএস আমি চাকরি করতে চাই, ডাব্লিউবিসিএস আমি জয়েন করতে চাই, সো ওই প্রথমের সার্টেন নাম্বার, প্রথমের 100 জনকে নেওয়া হলো, তারপরের জনকে নেওয়া হলো না কেন? এটা তুমি বলতে পারতে যদি এই সমস্ত, যদি অনলি কথাটা লেখা না থাকতো। কারণ অনলি বলে দিচ্ছে মানে শুধুমাত্র রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এই কটার ভিত্তিতে ডিসক্রিমিনেশন চলবে না। এই কটার ভিত্তিতে, এই কটা ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে, যেমন যদি মেরিট বলো, মেরিট আজকে তোমার এক্সামে সিলেকশন কীভাবে হচ্ছে? তোমার মেরিটের বেসিসে, যে তোমার মেরিট কতটা। তাহলে এইটা বোঝানোর জন্য যে মেরিট হতে পারে, তার ফিজিক্যাল অ্যাবিলিটি হতে পারে, এইগুলোর ভিত্তিতে ডিসক্রিমিনেশন চলতেই পারে, তাই না? যে চলতে পারে না, কিংবা যে যার যে আনসাউন্ড মাইন্ড রয়েছে, যার, ঠিক আছে, যার মেন্টালি স্টেবল নয়, তাকে আমি কি করে একটা কাজে নেব? তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিসক্রিমিনেশন অথবা তাদেরকে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এগুলোর ভিত্তিতে এটা সম্ভব নয়। এতটা ডিটেলে আমি এই অনলি টনলি এগুলো মানে এতটা ডিটেলে বলার কারণ, এর মধ্যে কয়েকজন যারা আমাকে বলেছে যে ইউপিএসসির জন্য তারা প্ল্যান করছে, সেই জন্য আমি একটু ডিটেলে ভেঙে বলছি। তা নাহলে এত ডিটেলে, এত গভীরে ঢোকার প্রয়োজন নেই অ্যাজ ফার অ্যাজ ডাব্লিউবিসিএস ইজ কনসার্নড। ওকে, আরেকটা জিনিস সেটা হলো আর্টিকেল 15-এ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন বোথ আর টেকেন ইন্টু কনসিডারেশন। অর্থাৎ শুধুমাত্র এখানে স্টেট নয়, এখানে যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউশন তারাও যদি এরকম করে, অর্থাৎ তারাও যদি এই সমস্ত রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স এগুলোর ভিত্তিতে যদি তারা ডিসক্রিমিনেশন করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকমভাবে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস হবে। ওকে, আচ্ছা, এক্সেপশনস কী কী আছে? ওমেন, চিলড্রেন, ওবিসি, এসসি, এসটি। কারণ এদেরকে বলা হচ্ছে এরা ভালনারেবল সেকশনস, এরা ব্যাকওয়ার্ড ক্লাস, এদের আপগ্রেডেশন দরকার, এদেরকে আপলিফমেন্ট দরকার। সেই জন্য ওমেন, চিলড্রেন, ওবিসি অর্থাৎ ব্যাকওয়ার্ড কাস্ট, এসসি, এসটি, এদের জন্য যে সমস্ত স্পেশাল প্রভিশনস রয়েছে, এদের জন্য রিজার্ভেশনস রয়েছে। কারণ কি? কারণ এরা হলো আমাদের দেশের একটু পিছিয়ে পড়া সম্প্রদায়, তাই না? কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানেও প্রবলেম শুরু হচ্ছে, কারণ ওবিসি, এসসি, এসটির মধ্যে অনেকে প্রচুর ধনী রয়েছে, অনেকে অ্যাডভান্সড রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তবুও তারা সেই সমস্ত সুবিধাগুলো নিয়ে চলেছে। সো এইখানে আমার মনে হয় যে গভর্নমেন্টকে একটুখানি হস্তক্ষেপ করতে হবে এবং ব্যাপারটাকে ঠিকঠাক করতে হবে। এনিওয়ে, আর্টিকেল 16 কি বলছে দেখি। সো আর্টিকেল 14, 15 হয়ে গেল, 16 একই ব্যাপার, নো ডিসক্রিমিনেশন। এখানে বলা হচ্ছে এটা পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, অর্থাৎ এই যে তোমরা চাকরি করতে যাচ্ছ, হয়তো বললো যে যারা শুধুমাত্র বিহারে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, আমরা ইউপিএসসিতে শুধু তাদের সিলেকশন করব, কিংবা যারা কলকাতায় জন্মগ্রহণ করেছে আমরা ডাব্লিউবিসিতে শুধু তাদের সিলেকশন করব, এরকম হবে না, ঠিক আছে? কারণ এখানে কনস্টিটিউশনে বলে দেওয়া হয়েছে যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ এগুলো ছাড়া অন্য ভিত্তিতে তুমি নিতে পারো। সো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা আসছে, আর এটা বলা হচ্ছে আর্টিকেল 16। এগেইন আই এম সেইং যে আর্টিকেলগুলোর সাথে তার সাথে কি কি বলা হচ্ছে, তার সাথে কোন ফান্ডামেন্টাল রাইটসটা ইম্পর্টেন্ট, কোন ফান্ডামেন্টাল রাইটস মানে কোন আর্টিকেল, এই দুটোকে কিন্তু লিঙ্ক করে চলতে হবে, মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা, এখানে একটু ডিটেলে বলা আছে মন্ডল কমিশনের সম্পর্কে। আমার মনে হয় যে অ্যাজ পার আই থিঙ্ক অত ডিটেলে তোমার মন্ডল কমিশন পড়ার দরকার নেই, কারণ এগুলো কিছু হিস্ট্রি দেওয়া আছে যে এরপরে এটা হলো, এরপরে এটা হলো, এরপরে এটা হলো, চাইলে পড়তে পারো, নো প্রবলেম। কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র মন্ডল কমিশন কি সম্পর্কে, তাই না? আজকে যদি তোমাকে জিজ্ঞাসা হয় যে মন্ডল কমিশন ইজ রিলেটেড টু হোয়াট, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি,
বা এই ধরনের আরও কিছু, তখন তোমাকে ফান্ডামেন্টাল রাইটসে টিক দিতে হবে। সো ফান্ডামেন্টাল রাইটসের সম্পর্কে যে মন্ডল কমিশন কোনো সময় ছিল, এই ব্যাপারটা মনে রাখার জন্য মন্ডল কমিশনটা শুধু এইটুকু মনে রাখলেই চলবে। আর যার ইচ্ছা হয় পড়তে পারো, নো অফেন্স, পড়া তো ভালো কথা। ওকে, সো দ্যাট ইজ ইট আর্টিকেল 16। আর্টিকেল 17 কি বলছে? আর্টিকেল 17 বলছে আমাদের অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মিনস, আচ্ছা এইটা দেখো, আর্টিকেল 14 to 18 আমরা কিন্তু ইকুয়ালিটি নিয়ে কালচার করছি, ঠিক আছে? সো এতক্ষণ পর্যন্ত গেল ডিসক্রিমিনেশন, ইকুয়ালিটি বিফোর ল, এবার আসছে আনটাচেবিলিটি, কারণ এটাও ইকুয়ালিটিকে এফেক্ট করতে পারে। কারণ আজকে মনে করো যারা 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 আর কি শূদ্র বলা হতো আর কি, যাদেরকে সেই রকম প্রফেশন যাদের ছিল, কিংবা এরকম যাদের সারনেম রয়েছে, এরকম কমিউনিটি থেকে যারা রয়েছে, তারা যদি দলিত, অ্যাকচুয়ালি দলিত, তারা যদি, তাদেরকে যদি আমরা আনটাচেবল মনে করি, অর্থাৎ তাদেরকে যদি আমরা বলি যে না 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 না, ওরা যেন ঘরে না ঢোকে, ওরা যেন ওই কুয়োর জল না খায়, ওরা যেন আমাদের সাথে না মেশে, ওরা যেন ঘুরতে না বেরোয়, তা সেটা কিন্তু তাহলে ইকুয়ালিটি কোথায় যাচ্ছে? সবাই বেরোতে পারবে, দলিতরা কেন বেরোতে পারবে না, তাই না? সেই জন্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটার জন্য আমাদের আম্বেদকর, মিস্টার আম্বেদকর ইটস আ ভেরি গ্রেট পার্সোনালিটি, তিনি অনেক কিছু করেছিলেন, আমরা ডিটেলে দেখবো when we will study history. Anyway, so abolition of untouchability is enshrined in Article 17 of our Constitution, and এটাও সেম থিং স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যদি আজকে কাউকে বলো অচ্যুত অচ্যুত মনে করো, কিংবা একটা সংস্থা, কোনো একটা কোম্পানি যদি কাউকে দলিত মনে করে, তাহলে সে অবভিয়াসলি কিন্তু সুপ্রিম কোর্টে আর্টিকেল 7 অবভিয়াসলি রিপিট হতে হবে, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। কারণ আর্টিকেল 17 যদি না থাকে, তাহলে আনটাচেবিলিটি এতটা বেড়ে যাবে যে এই দলিত যে যারা আছে তাদেরকে তাদের বেঁচে থাকাই সম্ভব হবে না। আর্টিকেল 17 আছে, তবুও দেখবে বহু ক্ষেত্রে দেখবে যারা সুইপার রয়েছে তাদের প্রতি এখনো যেন একটা ওই ধরনের মানসিকতা রয়েছে যে তাদেরকে ছোবো না, তাদেরকে এরকম আর কি। সো এবার যদি তারা চায়, ঠিক আছে, তুমি মনে করো কাউকে এরকম খারাপ কিছু বললে, তারা যদি চায় তারা কিন্তু ডাইরেক্টলি তোমার নামে কেস করতে পারে যে হ্যাঁ আমাকে এরকমভাবে, এটা আমার ফান্ডামেন্টাল রাইটসের মানে ভায়োলেশন হচ্ছে, আমাকে কেন এরকম করা হবে, আমাকে কেন ওখানে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু ইমপ্রিজনমেন্টও হতে পারে তোমার। সো সাবধানে এইরকম, ঠিক আছে? তো আনটাচেবিলিটির ক্ষেত্রে আর কি কি রয়েছে, যেমন ওরশিপ, প্লেস অফ ওরশিপ, কোনো জায়গায়, যেমন কিছুদিন আগে সাউথ ইন্ডিয়ার একটা মন্দিরের ব্যাপারে সুপ্রিম কোর্টে যেমন রায় দিল যে এটা সম্ভব নয়, ওখানে মহিলাদেরও ঢুকতে দিতে হবে, ঠিক আছে? বা অন্যান্য যারা রয়েছে তাদের প্রত্যেকে ঢুকতে দিতে হবে, কারণ প্লেস অফ ওরশিপ যদি এটাকে করা হয়, তাহলে সেটা সাবরিমালা, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হবে। তো প্লেস অফ ওরশিপ, শপ, হোটেল বা এই ধরনের অন্যান্য যে কোনো যা কিছু আছে, যেমন সিনেমা হল, এইখানে যদি দলিতদের ঢুকতে না দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু আর্টিকেল 17 এর ভায়োলেশন। সো হি ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড কমপ্লেন এগেনস্ট ইউ। নেক্সট উই উইল সি আর্টিকেল 18। সরি, এখানে নো টাইটেল, নো টাইটেল মিনস কোনো টাইটেল থাকবে না। নো টাইটেল মানে মহারাজা অমুক চন্দ্র তমুক, ঠিক আছে, কিংবা দেওয়ান অমুক শাহ, এই সব চলবে না। কারণ এইটা কি হয়, তুমি কাউকে যদি মহারাজা রামচন্দ্র এই ধরনের কিছু বলা হয়, তাহলে তাকে যখন আমি একটা আলাদাভাবে সম্মান করছি, অটোমেটিক্যালি অন্যদের অসম্মান করা হচ্ছে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা, এটা সূক্ষ্ম একটা ব্যাপার। যদি তুমি কাউকে স্পেশালি স্পেশাল কোনো ভাবে ডাকো, তাহলে বাকিদের কিন্তু অসম্মান করা হচ্ছে, কারণ তারা সবাই সমান। যখন আমরা বলছি ইকুয়াল, এভরিওয়ান ইজ ইকুয়াল, তাহলে তাদের মধ্যে থেকে যদি কাউকে তুমি স্পেশালভাবে সম্মান করো, এই ধরনের ক্ষেত্রে যে তার খুব টাকা পয়সা আছে কিংবা তার খুব প্রতিপত্তি আছে, তাকে তুমি মহারাজা, রাজবাহাদুর, দেওয়ান, এই ধরনের আরও টার্মস আছে, এইগুলো বলে যদি তাদের আলাদাভাবে স্পেশালি তুমি তাদের বলো, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা ইকুয়ালিটির এগেনস্টে যাচ্ছে। তো সেই জন্য এই ধরনের কোনো রকম টাইটেল ইউজ করা যাবে না, ঠিক আছে? কিন্তু এখানে এক্সেপশনস হচ্ছে, যেমন মিলিটারি ক্ষেত্রে যেমন কর্নেল বা এই ধরনের যে সমস্ত ব্যাপার আছে, সেইগুলো কিন্তু আমরা অবভিয়াসলি ইউজ করতে পারি। এডুকেশনাল টাইটেল কীরকম আছে, যেমন ধরো যেমন এডুকেশন টাইটেল বা এই ধরনের যে সাম্মানিক যে সমস্ত টাইটেলগুলো হয়, যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এই ধরনের ক্ষেত্রে। সো এগুলো এক্সেপশনস।
মনে রাখতে হবে। আর্টিকেল 18 বলছে যে কোনো টাইটেল কিন্তু থাকলে চলবে না। ক্লিয়ার? আর্টিকেল 19 কি বলছে? আর্টিকেল 19 বলছে বেসিক্যালি এরা ছটা রাইটসকে এই আর্টিকেল 9 প্রোটেক্ট করছে। কীরকম? তাহলে দেখো, আমরা রাইট টু ইকুয়ালিটি কমপ্লিট করে ফেলেছি আর্টিকেল 14 to 18। ওকে, আর্টিকেল 19 যেটা বলছে যে টু অল সিটিজেন্স দ্য 6 রাইটস আর গিভেন বাই আওয়ার আর্টিকেল 19। আচ্ছা, এখানে আমরা কেন লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং ইউজ করি? আচ্ছা, এটা সেই সময় থেকে দেখো, যেমন আমরা বলি স্যার, স্যার অমুক, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে, সাম্মানিক ক্ষেত্রে এগুলো ইউজ করা চলে। কিন্তু যেগুলো হেরিডিটারি, এগেন আমাকে মানে জোর করছো আরও ডিটেলে ঢোকার। আচ্ছা, ইব্রাহিম জয়েন করতে চাইছে, ডিটেলে ঢোকার। আরও ডিটেলে বলতে হলে এরকম বলতে হয় যে যেগুলো হেরিডিটারি, মানে আজকে যদি পার্সন এ কে যদি মহারাজা বলা হয়, কালকে এর ছেলে বিকেও কিন্তু মহারাজা বলা হবে, তার ছেলে সিকেও কিন্তু মহারাজা বলা হবে। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস একটা ফ্লো চলছে মহারাজা বা দেওয়ান কিংবা এই ধরনের ক্ষেত্রে, সেইটাকে কাট করতে হবে। ঠিক আছে, যে ওই পার্টিকুলার ওই কমিউনিটি হচ্ছে উঁচু কমিউনিটি, আমরা নিচু কমিউনিটি, ওরা মহারাজা, ওরা দেওয়ান, ওরা অমুক, ওরা তমুক, এইটা যেন আমরা ইউজ না করি। কিন্তু লর্ড ক্যানিং, লর্ড হেস্টিংস, লর্ড বেন্টিং, এইগুলো তো হেরিডিটারি নয়, এগুলো সাম্মানিক ক্ষেত্রে আমরা ওই পার্টিকুলার কোনো একজনকে আমরা বলছি, তাই না? আমরা যদি এখন বলি যে যেটা রাজা রামমোহন রয়, ঠিক আছে, আমরা বলতে পারো যে রাজাকে, তাহলে রামমোহন রায়কে রাজা বলা হচ্ছে, কেন? সাম্মানিক। ক্লিয়ার? এই ধরনের যে সমস্ত টাইটেলগুলো আছে সেগুলো আমরা অবভিয়াসলি ইউজ করতে পারি, কিন্তু এটা হেরিডিটারি নয়, এটা তাদের যোগ্যতা রয়েছে সেইটা অর্জন করা, সেই জন্য। ওকে, এগেন আর্টিকেল 19 কি বলছে? প্রোটেকশন অফ 6 রাইটস। কি কি রাইটস? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আচ্ছা, এটা কিন্তু রাইট টু ফ্রিডমে ঢুকে পড়েছি আর্টিকেল 19 থেকে। হ্যাঁ, এটা কি বলছে? যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস, right to move freely, right to reside and resettle in any part, right to practice any profession. ওকে, সো ফ্রিডম, তুমি ফ্রি, তুমি যেখানে খুশি যেতে পারো, যে কোনো কাজ করতে পারো, যে কোনো জায়গায় বাড়ি বানাতে পারো, তুমি যে কোনো জায়গায় তোমার কোনো কিছু পছন্দ হচ্ছে না, তুমি করো, প্রোটেস্ট করো, কে না করেছে, কোনো অসুবিধা নেই, তুমি প্রোটেস্ট করতে পারো, কিন্তু হ্যাঁ, সেটাকে পিসফুলি হতে হবে, তাই না? তুমি আজকে তোমার লাঠি ছোটা নিয়ে চলে গেলে, তুমি কাটারি নিয়ে চলে গেলে, তুমি বন্দুক জোগাড় করে বোম বানিয়ে নিয়ে চলে, সেসব চলবে না। তোমার এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সো অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আমাদের কথা বলার অধিকার আছে, কিন্তু সেটাকে পিসফুলি হতে হবে, সেটা যেন অন্য কারো ক্ষতি না করে। ঠিক আছে, সো এই যে 6টা রাইটস, ইউ হ্যাভ টু মেমোরাইজ যে আর্টিকেল 19 আমাদের কোন কোন ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। সো আর্টিকেল 19 ইজ টকিং অ্যাবাউট দিস থিং। এবার এখানে তুমি যদি ডিটেলে যাও যে ফ্রিডম অফ স্পিচ বলতে কি বলা হচ্ছে, সেখানে প্রেস আসবে, সেখানে এগেইনস্ট ট্যাপিং টেলিফোনিক কনভারসেশন আসবে, সেখানে ফ্রিডম অফ সাইলেন্স আসবে, যে তুমি কেউ তোমাকে আস্ক করছে, তুমি সেটা বলছো না, এই সমস্ত ডিটেলে আছে। সো রিড ইট ইউর সেলফ, টাইম নিয়ে পড়ো, 2 দিন 3 দিন টাইম নিয়ে পড়ো, একটু করে পড়ো, বুঝে পড়ো, মাথায় রাখার চেষ্টা করো। একবারে আই এম শিওর তুমি একবারে প্রত্যেকটা জিনিস মনে রাখতে পারবে না, কিন্তু বারবার পড়ো মনে রাখতে পারবে। সো আমি একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছি, ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, একটা কি বলবো, যেটাকে বার্ড আই ভিউ বলে, সেটা দেওয়ার চেষ্টা করছি। সো আর্টিকেল 19 আমাদের বলছে প্রোটেকশন অফ দি 6 রাইটস হুইচ ইজ রিলেটেড টু দ্য রাইট টু ফ্রিডম। ফাইন। আর্টিকেল 20 কি বলছে? প্রোটেকশন ইন কনভিকশন অফ অফেন্সেস। হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস যে কালকে তুমি কোনো একটা বাই চান্স কোনো একটা কাজ করলে, এমন কিছু যেটার জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো, ঠিক আছে, এইবার তোমাকে অ্যারেস্ট করে কি ওরা যে কদিন রেখে দিতে পারবে? তোমাকে ছাড়বে কবে? তোমাকে ওরা মানে যেখানে খুশি রাখতে পারবে কিনা? তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে কবে? এবার ধরো কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে পুলিশ তোমাকে নিয়ে গেল তুলে, এবং সে তোমাকে আজীবনকাল জেলে রেখে দিল, এরকমটা হবে না, ঠিক আছে, এরকমটা সম্ভব নয়। ওকে রাজীব বলছো নো, কি ব্যাপারে নো বলছো আমি বুঝতে পারলাম না।
ইয়া, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, এই টার্মটার মানে আমি কি বলতে পারি যে নো পারসন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ এ ল। তাহলে তো যেই সমস্ত ল অলরেডি তৈরি হয়ে রয়েছে, যে সমস্ত ল আমাদের যে সমস্ত ল রয়েছে তো তার এগেনস্টে, আচ্ছা আমাকে একটু বলো, ইজ মাই ভয়েস ক্লিয়ার? ইজ মাই ভয়েস ক্লিয়ার? ইজ মাই ভয়েস ক্লিয়ার? ওকে 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 ফাইন। তাহলে বলছে যে কোনো রকম ল এর ভায়োলেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না, মানে তোমার ইচ্ছা হলো পুলিশে তোমাকে ধরে নিয়ে চলে গেল, এরকমটা সম্ভব নয়, ঠিক আছে? তারপরে কি বলছে, একজনকে একই কারণে দুবার করে শাস্তি দেওয়া সম্ভব নয়, মানে কেউ একটা দোষ করেছে, একবার চুরি করেছে, তুমি তাকে ধরো 1 মাস জেলে রাখা হলো, আবার সেই একই চুরির জন্য আবার 1 মাস জেলে রাখবে, এটা সম্ভব নয়। এছাড়া নো সেলফ ইনক্রিমিনেশন, মানে মানে কোনো রকমভাবে ধরো তোমাকে ওরা ধরলো, তোমাকে নিয়ে গেল এবং এইরকমভাবে বলা হলো যে এবং এরকমভাবে বলা হলো যে তারা তোমার এগেনস্টে কোনো ইয়ে খুঁজে পাচ্ছে না, কোনো আর কি সাক্ষী খুঁজে পাচ্ছে না, তো তোমাকে বললো যে হ্যাঁ তুমি তোমার সাক্ষী হও, ঠিক আছে? এরকমভাবে কাউকে জোর করা সম্ভব না। ক্লিয়ার? আর এছাড়া যে সমস্তগুলো রয়েছে সেগুলো আমি আরও আলোচনা করব যে প্রত্যেকের ক্ষেত্রে যে আমাদের একটা অধিকার আছে যে 24 আওয়ার্সের মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে আমাদের পেশ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, আমরা ডিটেলসে যাচ্ছি। এনিওয়ে, সো আর্টিকেল 20 বলছে এটা। আর্টিকেল 21 কি বলছে? আর্টিকেল 21 অ্যাকচুয়ালি অনেক কিছু বলছে। কীরকম? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটা একটা বিরাট বড় একটা জায়গা, যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি বলতে কি বোঝানো হচ্ছে। এখানে তুমি যদি বইতে দেখো অল অ্যাবাউট 34 আইটেমস দেওয়া আছে, 34টা বিষয়ে এখানে আলোচনা করা আছে, যেগুলো কি কি? রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম করে রাইট টু ইলেকট্রিসিটি এই পর্যন্ত কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আজকে তোমার যদি প্রাইভেসি না থাকে, রাইট টু প্রাইভেসি, যদি তোমার সম্পর্কে যে সমস্ত ডেটা রয়েছে সেগুলো যদি সবাই সব জায়গায় লিক করে দিতে থাকে, কিংবা যদি তোমার থাকার জায়গা না থাকে, তোমাকে যদি গভর্নমেন্ট কোনো থাকতে না দেয় কোনো জায়গায়, তোমার হেলথ কি হবে? তোমার হেলথের কেয়ার যদি গভর্নমেন্ট না করে, তাহলে সেগুলো আর্টিকেল 21 এর ভায়োলেশন হবে, ঠিক আছে? সো প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ইট ইজ অল অ্যাবাউট আর্টিকেল 21। এখানে নাম্বার অল ওভার 34 আছে, যদি মেমোরাইজ করতে পারো তো করো, আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের পুরো মেমোরাইজ করার কোনো প্রয়োজন আছে। মেজর যে সমস্ত জিনিস আছে সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে, ওকে? এখানে যেটা আরেকটা জিনিস রয়েছে একই সাথে, আর্টিকেল 21A, এটা পরবর্তীতে উইথ 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 2002 এটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন অ্যাড করা হয়েছে কারণ রাইট টু এডুকেশন যদি না থাকে, তাহলে বহু ছেলে মেয়ে এইরকম থাকবে যে তারা কোনোদিন শিক্ষার আলো পাবে না। কারণ রাইট টু এডুকেশনের যদি এটা না থাকে, যদি প্রত্যেককে শিক্ষা পাওয়ার জন্য যদি টাকা খরচ করতে হয় প্রচুর পরিমাণে, যদি কারো জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় যে অমুক বাবু যদি আমাকে পারমিশন দেন তবেই আমি শিখতে পারবো, এরকম নয়, ঠিক আছে? যদি আমার টাকা থাকে তবেই আমি শিক্ষা স্কুলে যেতে পারবো, এরকমটা নয়। সো রাইট টু এডুকেশনে বলা হয়েছে যে যাদের 14 বছর হয়নি, যে সমস্ত শিশুদের 14 বছর পর্যন্ত যাদের বয়স হবে, সেই 14 বছর পর্যন্ত তাদেরকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। এবং এখন তো এডুকেশন যে সমস্ত পলিসি আছে সেখানে আরও কিছু চেঞ্জেস হচ্ছে। সো পরবর্তীতে তোমরা অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু আপডেট ইউর সেলফ উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স. So as per Amendment Act of 86 Constitutional Amendment Act of 2002, free education until 14 years. Okay, this is about 21A. What is 22? তাহলে দেখো, তোমরা যেগুলো বলছিলে যে কি কারণে অ্যারেস্ট করা হলো সেটা জানাতে হবে, লিগ্যাল প্র্যাকটিশনারের সাথে কনসাল্ট করার অধিকার দিতে হবে, কোর্টে নিয়ে যেতে হবে, এইটা বেসিক্যালি আর্টিকেল 22-তে বলছে। এই ধরনের ছোট ছোট জায়গাগুলো মাথায় রাখতে হবে। 20-তে কি বলছে? আর্টিকেল 20-তে বলছে যে তোমাকে কোনো কারণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, ঠিক আছে? একই কারণে তোমাকে দুবার করে শাস্তি দেওয়া যাবে না। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং?
তোমাকে নিজের সাক্ষী নিজেকে করা যাবে না, মানে জোর জবরদস্তি করে, ফোর্সফুলি। এটা আর্টিকেল 20 বলছে। অন দ্য আদার হ্যান্ড আর্টিকেল 22 বলছে যে তুমি কেন তোমাকে অ্যারেস্ট করা হলো সেটা তোমাকে জানাতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এরকমটা সম্ভব নয় তোমাকে ধরে নিয়ে গিয়ে রেখে দিল এবং তোমাকে জানালোই না যে তোমাকে অ্যারেস্ট কেন করা হয়েছে। ক্লিয়ার? তো সেইটা বলা হচ্ছে আর্টিকেল 22। you have to you have to be informed on the grounds of arrest। এছাড়া তোমাকে এই অধিকারটা দিতে হবে যে তোমার সাথে কোনো যে সমস্ত লিগ্যাল প্র্যাকটিশনার্স আছে, যে সমস্ত লয়ার্স আছে, তুমি তাদের সাথে আলোচনা করো। কারণ যদি তুমি না করো তাহলে তোমার তো লয়ের সমস্ত জ্ঞান নেই, তুমি কি করে কোর্টে মুভ করবে, তাই না? এমনিতে যদি কেউ চায় যে আমার কেস আমি নিজেই লড়বো, সে অবভিয়াসলি পারবে, তাই না? এরকম যদি কোনো লয়ারকে কোনো রকমভাবে অ্যারেস্ট করা হয়, তো সে যদি ভাবে যে না আমার নিজের কেস আমি নিজেই লড়বো, নিশ্চয়ই সে পারবে, কোনো প্রবলেম নেই। এছাড়া আর কি আছে বলছে, যে তোমাকে যদি আজকে 10টার সময় অ্যারেস্ট করা হয়, আগামীকাল 10টার মধ্যে তোমাকে কোর্টে পেশ করতে হবে, ইটস এ রুল। এছাড়া যদি তোমাকে কোর্ট আজকে রিলিজ করে দেয় যে একে আমরা রিলিজ করে দিচ্ছি, এ কোনো দোষ নেই, within 24 hours you have to be released by the from the jail or this kind of thing। Are you understanding? So এই যে রিগার্ডিং দ্য অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এই ব্যাপারটা সম্পর্কে যে তোমার সমস্ত ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেটা আর্টিকেল 22তে বলা রয়েছে। এছাড়া আর্টিকেল 22তে আর একটা প্রভিশন রয়েছে, আর একটা পার্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। হোয়াট ইজ ইট প্রিভেন্টিভ ডিটেনশন? নাম থেকে বুঝতে পারা যাচ্ছে যে ডিটেনশন বলতে তোমাকে ডিটেন করা হচ্ছে, তোমাকে কাইন্ড অফ অ্যারেস্ট করা হচ্ছে, তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে। প্রিভেন্টিভ অর্থাৎ তুমি যেন কোনো প্রবলেম না করতে পারো, তুমি যেন কোনো সমস্যা তৈরি না করতে পারো, সেই জন্য তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। এইটাকে অনেকে অনেক রকম অনেকে ক্রিটিসাইজ করেছে, যে এটাকে ব্ল্যাক ল বলেছে, দিস কাইন্ড অফ থিং, যে এই লটা অ্যাপ্লাই করে বহু মানুষকে রেখে দেওয়া হয় 1 মাস 2 মাস 3 মাস এইভাবে করে, এই নিয়মও চেঞ্জ হচ্ছে কিছুদিন পর পর। সো তুমি ডিটেলে পড়তে পারো প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে। বেসিক্যালি প্রিভেন্টিভ ডিটেনশন মিনস যে যদি কাউকে সন্দেহ করে পুলিশ যে আজকে ধরো প্রধানমন্ত্রী এইরকম একটা জায়গায় আছে, সো এর ট্র্যাক রেকর্ড খুব খারাপ, এরা এই এরিয়ার খারাপ লোক, তো এদেরকে আমরা আটকে রাখতে পারি। সো যতদিন না ওই ফাংশনস ওই সব কিছু মিটে না যাচ্ছে, তো ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে রেখে দেওয়া যেতে পারে। এটাও আর্টিকেল 22তে বলা হয়েছে। এর কিছু লিমিটেশনস আছে, কিছু ফিচার্স আছে, আর্টিকেল 2তে ক্লিয়ারলি বইতে পেয়ে যাবে। সো ভেরি ইজি, পড়তে পারো, পড়ে দেখবে। যদি তোমাদের প্রবলেম হয় প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে আমাকে কোশ্চেন করো, দেখবো যে কে কোশ্চেন করো। কারণ আমি জানি না, বুঝতে পারছি না তোমরা কতটা পড়ছো। টেস্ট আমি নেবো খুব শিগগিরই। এনিওয়ে, সো দিস ইজ আর্টিকেল 22। আই হোপ ক্লিয়ার আছে। আর্টিকেল 23 কি বলছে? আর্টিকেল 23 থেকে আমাদের শুরু হচ্ছে যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সো রাইট টু ইকুয়ালিটি হয়েছে, রাইট টু ফ্রিডম হয়েছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন হয়েছে। আচ্ছা, আগে 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল, এখন কিন্তু 6টা আছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে এখন 7টা না, এখন 6টা আছে। এনিওয়ে, সো আর্টিকেল 23 কি বলছে? নো ট্রাফিকিং অফ হিউম্যান অ্যান্ড ফোর্সড লেবার। মানে আগে যেটা হতো আমাদের কলোনিয়াল টাইম পিরিয়ডেও যেটা হতো, সেটা এরকম ছিল যে ধরো কিছু লোককে আমরা নিয়ে চলে গেলাম, জাহাজে করে নিয়ে গিয়ে আফ্রিকা রেখে দিলাম। যেমন বহু ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ানদের সাথে এটা করা হয়েছে, যে জাহাজে নিয়ে নিল ব্রিটিশ এবং তাদেরকে আফ্রিকায় নিয়ে গিয়ে রেখে দিল, এবং তারা সেখানে কাজ করছে, মানে ফোর্সড লেবার। তারা জানে না তারা কেন আছে, তাদেরকে কেন রাখা হয়েছে, তাদেরকে শুধুমাত্র অত্যাচারের মাধ্যমে জোর জবরদস্তি এটা করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে নো ট্রাফিকিং অফ হিউম্যান। কোনো মানুষকে, কোনো ফোর্সড লেবারকে, কোনো চিলড্রেনকে, কোনো ওমেনকে ট্রাফিকিং করা যাবে না। দিস ইজ এগেইনস্ট দ্য আর্টিকেল 23 অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সো দিস ইজ অ্যাবাউট আর্টিকেল 23। একই রকমভাবে বলছে আর্টিকেল 24, এটাও এক্সপ্লয়টেশনের এগেইনস্টে। কি বলছে? যে নো এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 ইয়ার্স, মানে কি চাইল্ড লেবার। দেখবে তুমি যদি কোনো জায়গায় যাও, কোনো যে সমস্ত হাই রোডসগুলো আছে তার পাশে যে ধাবাগুলো থাকে বা রেস্টুরেন্টগুলো থাকে ছোটোখাটো, সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চা প্রচুর কাজ করছে, প্লেট পরিষ্কার করছে, টেবিল মুছছে, এই সমস্ত কাজকর্ম করছে, কিংবা চায়ের দোকানে দেখতে পারো, এই ধরনের। সো অ্যাকচুয়ালি এখানে এগেইন সাম এক্সেপশনস আছে। স্পেশালি কোনো হ্যাজার্ডাস যদি এরিয়া হয়, যেমন
হ্যাজার্ডাস এরিয়া বলতে যেমন তুমি বলতে পারো রোলিং অফ বিড়িজ যেটাকে বলা হয়, যে সেই সমস্ত ক্ষেত্রে কিংবা যে সমস্ত কারখানাগুলো সেখানে শারীরিক সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্ত জায়গা তো এগুলো সম্ভবই নয় যে এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, মানে চাইল্ড লেবার একেবারেই সেখানে রেস্ট্রিক্টেড। ওকে, তাহলে চাইল্ড লেবার ইজ অ্যাবাউট আর্টিকেল 24। আমি বলবো তোমাদের দেখবে বইতে একটা লিস্ট করে দেওয়া আছে যে কোন আর্টিকেল কোন ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে, এইটা ইউ হ্যাভ টু মেমোরাইজ। there is no way without it. You have to memorize this table only. So article 24 is talking about this kind of thing. Then is coming our article 25. What is our article 25 is saying? Article 25 is talking about freedom of religion. তাহলে দেখো রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন হয়ে গেছে, তিনটে হয়ে গেল। 4 নম্বর কি বলছে? ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু রিলিজিয়ন। তাহলে আমরা যে কোনো ধরনের ধর্মকে আমরা প্র্যাকটিস করতে পারি, তাই তো? কোনো বাধা নেই, সমস্ত রকম ধর্ম আমাদের দেশে আছে। উই আর দ্য ভেরি ডাইভার্সিফাইড কান্ট্রি। আওয়ার ইন্ডিয়া ইজ ভেরি মাচ ডাইভার্সিফাইড অ্যাজ ফার অ্যাজ আওয়ার রিলিজিয়ান ইজ কনসার্ন। অলমোস্ট অল দ্য রিলিজিয়ান্স আর প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি। সো প্রত্যেকটা রিলিজিয়ানকে ফ্রিডম দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস যেমন যে সেকুলার, এই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনকে বলা হচ্ছে সেকুলার, যে আমাদের কান্ট্রি সেকুলার। কেন আমাদের কান্ট্রিকে সেকুলার বলা হচ্ছে? আজকে তুমি যদি শুধুমাত্র সেকুলার টাইপ করে দেখো গুগলে, যে তাহলে সেখান থেকে তুমি এই রেজাল্ট পাবে, বা কিংবা যদি তুমি সেকুলার ব্যাপারটা ভাবো এইরকম পাবে যে সেকুলার হলো যে আমাদের গভর্নমেন্টের সাথে অথবা আমাদের স্টেট বা কান্ট্রি অথবা নেশন যেটাকে বলা হচ্ছে তার সাথে রিলিজিয়ানের কোনো রিলেশন নেই। ঠিক আছে, মানে স্টেট অ্যান্ড রিলিজিয়ান এটা কিন্তু একের সাথে আরেকজনের কোনো রকম রিলেশন নেই। এটা সেকুলারিজম, ওয়েস্টার্ন আইডিয়া অফ সেকুলারিজম এইটা। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম নয়, অর্থাৎ ইন্ডিয়ার সেকুলারিজম কিন্তু এইরকম নয়। এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান সেকুলারিজম। কিরকম? ইন্ডিয়ান সেকুলারিজম ইজ অল অ্যাবাউট কি বলবো, যে আমরা সমস্ত ধর্মকে, সমস্ত রিলিজিয়ানকে আমরা সমান গুরুত্ব দিই। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? প্রত্যেকটা রিলিজিয়ানকে আমরা সমানভাবে গুরুত্ব দিই, প্রত্যেকটা রিলিজিয়ানকে আমরা শ্রদ্ধা করি, কোনো রিলিজিয়ানকে আমরা ডিসক্রিমিনেট করি না। অ্যাজ ফার অ্যাজ রিলিজিয়ানস আর কনসার্ন, উই ডোন্ট ডু এনিথিং বেসড অন রিলিজিয়ান। যদিও খুব রিসেন্ট টাইমে কিছু প্রবলেম তৈরি হচ্ছে রিলিজিয়ান নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ নিউজ, অবভিয়াসলি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দো আই উইল নট গো ইন পলিটিক্যাল ম্যাটার্স, বাট অ্যাজ ফার অ্যাজ আওয়ার কনস্টিটিউশন ইজ কনসার্নড, আমাদের কনস্টিটিউশন কিন্তু দেয়ার ইজ নো বায়াস অ্যাবাউট রিলিজিয়ান। সো কি আমাদের 25 বলছে আমাদের রিলিজিয়ান সম্পর্কে, যে ফ্রিডম অফ রিলিজিয়ান, আমরা প্রত্যেকে রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারি। কনসাইন্স, অর্থাৎ তোমার যে ধরনের রিলিজিয়ানকে বিশ্বাস, তুমি যে ধরনের মাইন্ডসেটের মানুষ, তুমি সেই রিলিজিয়ানকে ইউজ করতে পারো, মানে ফলো করতে পারো। প্রফেশন, তুমি যে কোনো রিলিজিয়ানকে প্র্যাকটিস করতে পারো, প্রফেস করতে পারো, প্রোপাগেট করতে পারো। প্রোপাগেট করা মিনস তুমি ছড়াতে পারো, তুমি প্রিচ করতে পারো রিলিজিয়ানকে। দেয়ার ইজ নো ওয়ান টু স্টপ ইউ। সেই জন্য তুমি দেখতে পারবে সমস্ত রিলিজিয়ানের যে সমস্ত রিলিজিয়াস লিডার্স আছে তারা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। তারা তো অফলাইনে অ্যাভেলেবেল, এমনকি অনলাইনে ইউটিউব অন্যান্য সমস্ত জায়গাতে তারা অ্যাভেলেবেল। সো বিকজ দেয়ার ইজ নো bar in propagation or preaching of religion. So article 25 is talking about the freedom of religion. Anyone can practice or do any kind of thing with religion. Clear? So article 25 is equal to religion. You have to memorize this kind of thing. What does it say? Article 26, free to manage religious affairs. So everyone, all of the people, everyone is free to do any kind of religious affairs. অর্থাৎ তুমি রিলিজিয়াস ফাংশনস করো, রিলিজিয়াস কোনো একটা মন্দির বানাও, কিংবা মস্ক বানাও, কিংবা চার্চ বানাও, দেয়ার ইজ নো ওয়ান হু উইল স্টপ ইউ। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তুমি যা খুশি করতে পারো রিলিজিয়ানকে নিয়ে, কিন্তু কেউ তোমাকে আটকাবে না। এটা হচ্ছে আর্টিকেল 26 বলছে। আজকে যদি কেউ বলে যে না আমরা তোমাকে এখানে এই মন্দির করতে দেবো না কিংবা মসজিদ করতে দেবো না, সো দিস ইজ এগেইনস্ট আওয়ার আর্টিকেল 26 অফ আওয়ার কনস্টিটিউশন। ক্লিয়ার? পড়বে, কিছু কিছু ফিচার্স আছে, পড়বে, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি তোমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে যে আর্টিকেল 26 ইজ ইকুয়াল টু ফ্রি ম্যানেজমেন্ট অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স।
এইটুকু মেমোরাইজ করতেই হবে। অ্যান্ড এরপরে যা যা করবে দ্যাট উইল অ্যাড অন টু ইয়োর প্রিপারেশন। আর্টিকেল 27 কি বলছে, যে নো ট্যাক্স ফর রিলিজিয়ান। আমি কিছু কিছু জায়গায়, কিছু কিছু রিলিজিয়াস জায়গায় দেখেছি যে সেখানে পোস্টার টানিয়ে দেওয়া আছে যে এইখানে যদি ডোনেট করা হয় তাহলে কোনো ট্যাক্স লাগে না, কারণ বহুজন মানুষ জানে না যে ট্যাক্স এখানে কিছু কমানো যায়। সো এখানে এটা দেখো, যে সমস্ত রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে, মানে মন্দির মসজিদ বা ইত্যাদি ইত্যাদি, এরা ওই ট্যাকটিকটাকে ইউজ করছে। কীরকমভাবে ইউজ করছে, এরা মানুষকে বোঝাচ্ছে যে দেখো তোমরা যদি আমাদের ডোনেট করো, আমাদেরকে টাকা দাও, তাহলে তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগছে না, কোনো ট্যাক্স কাটছে না, সো তোমরা আমাকে দিতে পারো। অ্যান্ড এটাকে, এই যে আর্টিকেল 27, এটাকে অনেকে খুব খারাপভাবে ইউজ করছে। কিভাবে, যেমন ধরো ট্যাক্স দিচ্ছে কিছু অল্প পরিমাণ টাকার, কিন্তু সেটাকে সেই যে রিলিজিয়াস যেখানে দিচ্ছে আর কি, যে মন্দির বা মসজিদ বা ইত্যাদি যাই হোক, সেখান থেকে সেটার যে রিসিপ্ট কপি সেটা বানানো হচ্ছে বেশি। আই মিন দিস কাইন্ড অফ থিংস আর হ্যাপনিং, যাতে তারা ট্যাক্স থেকে বাঁচতে পারে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সো আর্টিকেল 27 বেসিক্যালি বলছে যে কেউ যদি যেমন তুমি যদি আজকে একটা গাড়ি কেনো, গাড়ি কেনার জন্য যদি তুমি টাকা তোমার খরচ করো, তাহলে সেইটার ওপরে কিন্তু ট্যাক্স লাগবে। তুমি যে কোনো কিছু কিনছো তার উপরে ট্যাক্স লাগছে, তার মানে তো কি, তুমি টাকা খরচ করলে ট্যাক্স লাগছে। এখানে যদি তুমি টাকা তুমি কোনো রিলিজিয়াস কোনো একটা জায়গায় দাও, সেখানে তোমার ট্যাক্স লাগছে না। কারণ এর কারণটা কি? কারণ বলতে পারে যে মানুষ, যে দেখো যে রিলিজিয়াস প্র্যাকটিস হচ্ছে সেখান থেকেও আমাদের দেশ টাকা ইনকাম করছে, পিপল ক্যান সে। তো সেই জন্য আমাদের দেশ, মানে আমাদের কনস্টিটিউশন মেকার্স, দে ডিসাইডেড দ্যাট উই উইল নট টেক এনি ট্যাক্স অন দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ক্লিয়ার? সো রিলিজিয়ান ইজ নট ইকুয়াল টু ট্যাক্স। আর্টিকেল 27 ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট আর্টিকেল 28 কি বলছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশনস। কীরকম কথা? ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশনস মানে, যেহেতু ফ্রিডম অফ রিলিজিয়ান রয়েছে, অর্থাৎ আমরা যে কোনো কিছু করতে পারি, ফ্রিডম অফ রিলিজিয়ান যেহেতু রয়েছে, রিলিজিয়ান সম্পর্কে আমাদের যা সিদ্ধান্ত, মানে আমি যেটা ভাববো সেটাই আমি করবো, আমাকে কেউ জোর করতে পারবে না। সেই জন্য এটাও বলছে যে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং এনি রিলিজিয়াস ইনস্ট্রাকশনস, অর্থাৎ তোমাকে কোনো একটা রিলিজিয়াস লিডার বা কেউ বললো যে এইটা করো, অর্থাৎ অ্যাটেন্ড করো, তুমি সেখানে নাই যেতে পারো, তোমাকে সেটা কেউ জোর করার অধিকার তাদের নেই। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? লিগালি তারা তোমায় জোর করতে পারে না। আরেকটা এখানে একটা টপিক, মানে যেটা বলা হয়েছে, যে কোনো রকম যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো রয়েছে, স্কুলস, কলেজেস অ্যান্ড অল দিস থিংস, সেখানে কোনো রিলিজিয়াস ফাংশনস হবে না, কিন্তু একটা শর্ত আছে। কোনো রিলিজিয়াস ফাংশনস হবে না, তার শর্তটা হলো এইরকম, যে সেই এডুকেশনাল ইনস্টিটিউশনটা শুড বি ফুললি ফান্ডেড বাই আওয়ার গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট যেই সমস্ত ইনস্টিটিউশনকে ফান্ড করছে ফুললি, সেইখানে কোনো রিলিজিয়াস ফাংশনস হবে না। বাদ বাকি জায়গায় দ্যাট ক্যান বি কনসিডারেবল বাই দ্য ইনস্টিটিউশন। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সো আর্টিকেল 20 is basically again talking about the religion also. Fine. Article 29. Article 29 কি বলছে, প্রোটেকশন অফ মাইনরিটিস। প্রোটেকশন অফ মাইনরিটিস বলতে এই ব্যাপারটা এইরকমভাবে বোঝানো হচ্ছে, দেখো আর্টিকেল 29 যদি তুমি দেখো, that it provides that any section of the citizens residing in any part of India having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same. Are you understanding? মানে যেই সমস্ত ট্রাইবাল গ্রুপসগুলো রয়েছে তোমার মনে করো আসামে কিংবা নাগাল্যান্ডে, তাহলে তাদের যে সমস্ত অধিকার আছে, তাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের যে কালচার রয়েছে, সেই কালচারকে কিন্তু গভর্নমেন্ট কোনোভাবে বন্ধ করতে পারবে না। তাদের বাসস্থানে, তাদের জায়গায় কিন্তু গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে সেটা তাদের কনস্টিটিউশনাল তাদের ফান্ডামেন্টাল রাইটসের এগেইনস্ট হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? সো তাদের কালচার, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের স্ক্রিপ্ট, তাদের আইডিয়াস, তাদের ফাংশনস, এই সমস্ত জিনিস, অল দ্য থিংস আর প্রোটেক্টেড আন্ডার দ্য আর্টিকেল 29, which is talking about the protection of minorities. Are you understanding? I hope it is clear. Again you will read about this thing and you will have the clarity of mind, I am sure. Article 30 is talking about the right to minorities to establish educational institutions. Again মাইনরিটিসের সম্পর্কে বলা হচ্ছে যে প্রত্যেকটা মাইনরিটি গ্রুপ যে সমস্ত রয়েছে, এসসি, এসটি, ওবিসি এটসেট্রা এটসেট্রা, ট্রাইবালস গ্রুপস, তারা নিজেদের জন্য বা
নিজেদের প্রয়োজন মতো, নিজেদের সুবিধা মতো, নিজেদের অ্যাকর্ডিং টু দেয়ার নিড, দে ক্যান এস্টাবলিশ দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস. There is no one to stop them. So this is under the Article 30, which is talking about the right to minorities of establishing educational institutions by the minority groups. So Article 30 is done. So Article 29 and Article 30 is talking about the minorities. Clear? যেটাকে বলা হচ্ছে যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা তুমি পাবে যে 6টা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এটা আছে. সো আর্টিকেল 30 অ্যান্ড আর্টিকেল 29 এটা বললো. আর্টিকেল 31 কি বলছে? যেটাকে এতদিন ছিল রাইট টু প্রপার্টি, এতদিন কিন্তু এটা ছিল, অর্থাৎ এতদিন বলতে কি যতদিন পর্যন্ত এটা রিপিল করা হয়নি. এগেন ইউ উইল ফাইন্ড অল দিস ডেটস অ্যান্ড কেসেস অ্যান্ড অল দিস থিংস ইন ইউর বুক, সো আই এম নট গোয়িং টু দ্যাট মাচ ডিটেল. এটাকে রিপিল করা হয়েছে কারণ যেটা আমি প্রথমেই বলেছি যে যখন আমাদের ল্যান্ড রিফর্ম শুরু হয়েছে, অর্থাৎ জমিদার বা এই ধরনের যাদের হাতে প্রচুর জমি ছিল তাদের থেকে সেই জমি নিয়ে যাদের জমি নেই তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে. এই ব্যাপারটা যখন করা হলো তখন দেখা গেল যে এই যে আর্টিকেল 31 অর্থাৎ রাইট টু প্রপার্টি, এইটা কিন্তু এই গভর্নমেন্টের যে পলিসিগুলো এটার এগেইনস্টে চলে যাচ্ছিল, অর্থাৎ এইটা এই কাজগুলোকে হতে দিচ্ছিল না. ধরো আজকে তোমার জমি আছে, সেটাকে গভর্নমেন্ট নিয়ে নিল, নিয়ে 10 জনের মধ্যে ভাগ করে দিল, তুমি তো সোজা চলে যাবে সুপ্রিম কোর্টে, যে অনারেবল সুপ্রিম কোর্টকে তুমি এরকম বলবে যে আমার ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 31কে ভায়োলেট করছে গভর্নমেন্ট, আমার সমস্ত জমি এরা নিয়ে নিয়েছে ফোর্সফুলি. সো এই যে ব্যাপারটা, এটাকে ওভারকাম করার জন্য আর্টিকেল 31 হুইচ ইজ টকিং অ্যাবাউট রাইট টু প্রপার্টি, এটাকে রিপিল করা হয়েছে. সো দিস ইজ নট ইন আওয়ার কনস্টিটিউশনাল, আওয়ার ফান্ডামেন্টাল রাইটস. এটা রয়েছে কোথায়? আর্টিকেল 300A, আর্টিকেল 300A অফ আওয়ার কনস্টিটিউশন হুইচ ইজ টকিং অ্যাবাউট our right to property. তার মানে এটা ফান্ডামেন্টাল রাইটস নয়, বাট ইটস আ লিগাল রাইট স্টিল. তাহলে লিগাল রাইটস বলতে কি? লিগাল রাইটস বলতে এগেইন স্টেট ক্যান নট টেক ওভার ইউর all your land উইদাউট এনি ল অফ দ্য পার্লামেন্ট. অর্থাৎ পার্লামেন্ট থেকে যদি খুব জোর মানে খুব প্রয়োজন না হয়, এইবার ধরো তোমার তোমার যে জায়গাটা আছে সেই জায়গাটা, কিংবা তোমার মতো এরকম 1000 লোকের যে জায়গা আছে সেই জায়গার উপর দিয়ে একটা রাস্তা তৈরি হবে, যেটা হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ আওয়ার কান্ট্রি, যেটা আমাদের মনে করো ইস্টার্ন সাইড অ্যান্ড ওয়েস্টার্ন সাইডকে কানেক্ট করবে, কিংবা যেইটা ধরো আমাদের বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সমৃদ্ধি স্থাপন করতে পারে যে রাস্তাটা. সো সেই ক্ষেত্রে তুমি তোমার জমি যদি দিতে না চাও, সেটা কিন্তু তুমি আটকাতে পারবে না, কারণ সেটা অবভিয়াসলি গভর্নমেন্ট হ্যাজ দ্য রাইট টু টেক ওভার ইউর ল্যান্ড ফ্রম ইউ, though it is written in your 300A as a legal right. Are you understanding? So এই ব্যাপারটা এরকম যে এটাকে রিপিল করা হয়েছে আর্টিকেল 31. সো দিস ইজ নট ইন আওয়ার কনস্টিটিউশনাল fundamental rights. Finally, our article 32, very 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 important. I think if it was not there, যদি এটা না থাকতো তাহলে আগের যত সমস্ত ফান্ডামেন্টাল রাইটস ছিল তার কোনো ভ্যালু থাকতো না. যেমন ব্যাপারটা অনেক সময় এরকম বলা হয় যে 1 নম্বর নিয়ম হলো তোমাকে প্রতিদিন সকালে পড়তে বসতে হবে. 2 নম্বর নিয়ম হলো তোমাকে প্রতিদিন টাইম মতো খেতে হবে. 3 নম্বর নিয়ম হলো তোমাকে টাইম মতো ঘুমোতে হবে. এবং 4 নম্বর নিয়ম হলো তোমাকে ওই 1, 2, 3 এই 3টে নিয়মকে ঠিক মতো ফলো করতে হবে. আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? এটা সেই রকম ব্যাপার যে 1 নম্বরে প্রথমে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস, রাইট টু রিলিজিয়ান, এই সমস্ত রাইটস আমাদের আছে. ভেরি গুড, ভেরি গুড. কিন্তু যদি আমাদের সুপ্রিম কোর্টের হাতে এই ক্ষমতাটাই না থাকতো যে যদি কেউ এই রাইটের ভায়োলেট করে এই রাইটসগুলোকে, তাহলে সুপ্রিম কোর্ট তাদের পানিশ করতে পারে, তাহলে এর কোনো মানে থাকতো না, তাই না? সেই জন্য আর্টিকেল 32-তে বলা হয়েছে যে ইটস অ্যাবাউট রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস. অর্থাৎ যদি কারো কনস্টিটিউশনাল রাইটসে ভায়োলেশন হয়, হি ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট উইল লুক ইনটু দ্য ম্যাটার. ওকে, সেই জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস. আই হোপ ইট ইজ ক্লিয়ার যে ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 32 ইজ টকিং অ্যাবাউট দ্য কনস্টিটিউশনাল রেমিডিস. ফাইন. আচ্ছা, যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাকে দেখে যে হ্যাঁ সত্যিই কারো কনস্টিটিউশনাল রাইটসকে ভায়োলেট করছে কোনো স্টেট কিংবা কোনো গভর্নমেন্ট এজেন্সি, তাহলে সে কি করবে? রিটস জারি করবে. রিটস
হোয়াট ইজ রিটস? রিটস সম্পর্কে আমরা পড়বো, ডেফিনেটলি পড়বো আজকে। আর্টিকেল 33 কি বলছে? রেস্ট্রিকশনস অফ ফান্ডামেন্টাল রাইটস অফ ফর আর্মড ফোর্সেস। আর্মড ফোর্সেস মিনস পুলিশ সহ শুরু করে আরও যে সমস্ত তোমার, যেমন আর্মি বলতে পারো, ঠিক আছে, এই ধরনের যে সমস্ত সংস্থা রয়েছে, অর্থাৎ যারা রয়েছে প্যারামিলিটারি বলতে পারো, ঠিক আছে, ইন্টেলিজেন্স যে সমস্ত এজেন্সি রয়েছে এদের কথা বলতে পারো। সো এদের কিন্তু সমস্ত ফান্ডামেন্টাল রাইটস নেই। যেমন এদের অবভিয়াসলি এদের কাছে কোনো রাইট টু এক্সপ্রেশন, রাইট টু স্পিচ, এই রাইটটা নেই। অর্থাৎ তারা সমস্ত কিছু বলতে পারবে না। দে হ্যাড টু ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ দেয়ার সিনিয়র যারা রয়েছে, তাদের ইনস্ট্রাকশন তাদের ফলো করতে হবে। আজকে তুমি একটা যেমন ধরো কোনো একটা আর্মির যে সমস্ত লোক রয়েছে তাদেরকে তুমি যাও গিয়ে তুমি যদি তাদের তাদের সমস্ত কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে, তো সে তোমাদের বলবে না, কারণ সমস্ত কিছু ডিসক্লোজ করার মতো অধিকার তাদের নেই। কারণ দিস ইজ অ্যাবাউট দ্য ইন্টারনাল সিকিউরিটি অর আওয়ার সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি। তো সেই জন্য দেয়ার আর রেস্ট্রিকশনস অন ফান্ডামেন্টাল রাইটস ফর আর্মড ফোর্সেস। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। আর এই যে টাইম টু টাইম এটা কে রেগুলেট করবে, যে কোন রাইটসটা তাদের দেওয়া হবে, কোন রাইটসটা তাদের দেওয়া হবে না, আর্মড ফোর্সেসকে দেওয়া হবে না, এটা রেগুলেট করবে আবার পার্লামেন্ট। ওকে, যখন যেমন সিচুয়েশন তৈরি হবে, অ্যাকর্ডিং টু দ্যাট সিচুয়েশন দ্য পার্লামেন্ট উইল ডিসাইড অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ ফার অ্যাজ দ্য আর্মড ফোর্সেস আর কনসার্ন। ক্লিয়ার? সো আর্টিকেল 333 কমপ্লিট হলো। আর্টিকেল 34 কি বলছে? এগেইন রেস্ট্রিকশনস অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং মার্শাল ল, যেটা আমি প্রথমেও খানিকটা বলেছি। যেমন এমার্জেন্সি যদি আজকে ঘোষণা করা হয়, যদি আজকে চীন আমাদের উপর অ্যাটাক করে, যদি আমাদের মনে করো কিছু টেররিস্ট ঢুকে আসে, ইনভেশন হয়, যদি আজকে মনে করো যে সমস্ত যে সমস্ত নাক্সালাইটস যে মুভমেন্টস আছে সেগুলো যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, যদি কোনো রিবিলিয়ন হয় আমাদের দেশে, তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল 34 এর আন্ডারে আওয়ার পার্লামেন্ট হ্যাজ দ্যাট পাওয়ার, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্যাট পাওয়ার, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কিন্তু কার্টেল করা সম্ভব। কারণ সেই সময় মার্শাল ল থাকবে। মার্শাল ল মিনস অ্যাকর্ডিং টু দ্যাট সিচুয়েশন, যে এখন যখন যুদ্ধ শুরু হয়েছে এক জায়গায়, ওই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে পুরো সিচুয়েশনটাকে ট্যাকেল করা হবে, কিভাবে মানুষজনকে ছাড় দেওয়া হবে, তাদেরকে কতটুকু বাইরে বেরোনোর অধিকার দেওয়া হবে, তাদেরকে একজনের সাথে আরেকজনকে মেশার অধিকার কতটুকু দেওয়া হবে, তাদেরকে কতটুকু ট্রাভেলের অধিকার দেওয়া হবে, তাই না? এই সমস্ত অধিকারগুলো কিন্তু তখন উইল বি হ্যান্ডেলড বাই আওয়ার মিলিটারি পার্সনস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। যেমন সিচুয়েশন তেমন ল, তেমন রাইটস। Is it clear? So restrictions on fundamental rights during martial law. Martial law bolte ki war, invasion, rebellion, etc. etc. I hope it is clear. So it is actually the need of the situation. এই অনুযায়ী আর্টিকেল 34 কে আমরা নিয়োগ করতে পারি। আর্টিকেল 35 কি বলছে? পার্লামেন্ট টু মেক লস টু ইমপ্লিমেন্ট ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কোনো ধরনের ল তৈরি করতে কে পারে? আওয়ার পার্লামেন্ট, ঠিক আছে। এই অধিকারটা আমাদের পার্লামেন্টের হাতে আছে। ভেরি ভেরি ক্লিয়ার যে আমাদের পার্লামেন্ট অবভিয়াসলি, কারণ ফান্ডামেন্টাল রাইটসকে কে এটাকে বলছে? আমাদের কনস্টিটিউশন বলছে। সেই কনস্টিটিউশনের কথাগুলোকে কে ইমপ্লিমেন্ট করবে? আমাদের পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করবে। কিন্তু অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশনে বলা আছে ইন আর্টিকেল 35 যে নো স্টেট লেজিসলেচার cannot make these kind of laws to implement any fundamental rights. Are you understanding? So fundamental rights এর সম্পর্কে যা কিছু অধিকার, এনিথিং, সব কিছু রয়েছে কিন্তু পার্লামেন্টের হাতে। পার্লামেন্ট চাইলে যে কোনো সময় প্রয়োজন মতো ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করতে পারে, মার্শাল ল এর টাইমে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে। অন্যান্য সময়ে যে সমস্ত ল বানানো প্রয়োজন ইমপ্লিমেন্টেশনের জন্য পার্লামেন্টাল রাইটসকে, সেইটা করতে পারে। কিন্তু দ্য পয়েন্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, নো স্টেট লেজিসলেচার ক্যান নট মেক দিস কাইন্ড অফ লস। ইজ ইট ক্লিয়ার অর নট? সো আর্টিকেল 35 ইজ টকিং অ্যাবাউট অল দিস থিংস। সো এইখানে বেসিক্যালি ফ্রম আর্টিকেল 12 টু আর্টিকেল 35 আমাদের ফান্ডামেন্টাল রাইটসের পুরো পোর্শন কমপ্লিট হচ্ছে। ওকে, এবার বহু ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে আর্টিকেল 14 টু আর্টিকেল 32, এইটা অনেকে বলে কারণ আর্টিকেল 14 থেকে আর্টিকেল 32 এই যে এই পার্টটুকুর মধ্যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসগুলো সম্পর্কে বলা আছে।
আর সামনে এবং পেছনে এই যে 3-4টে করে রয়েছে, এরা কিন্তু বলছে যে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে। সো যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে কনস্টিটিউশনের কোথায় বলা হয়েছে, ইউ হ্যাভ টু সে ফ্রম আর্টিকেল 12 টু আর্টিকেল 35, দ্যাট ইজ ইট। ক্লিয়ার? নেক্সট ইজ রিটস, যেটা রিটস সম্পর্কে আমাকে আগে বলছিল। সো রিটস সম্পর্কে দেখো আগে কিছু ব্যাপারগুলো বুঝে নাও, যে এটা সুপ্রিম কোর্টের যে অধিকার আছে রিটস জারি করার, আর হাই কোর্টসের যে অধিকার আছে এই রিটস জারি করার, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, সুপ্রিম কোর্টের রাইটস, সুপ্রিম কোর্টের অধিকার, হাই কোর্টসের অধিকারের মধ্যে ডিফারেন্স আছে, আদার্স একটা ব্যাপার আছে। যাই হোক, তো সুপ্রিম কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ড অনলি টু ইমপ্লিমেন্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস, টু সিকিউর দ্য ফান্ডামেন্টাল রাইটস, সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? রিটস জারি করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট শুধুমাত্র তখনই জারি করতে পারে যদি সেটা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা হয়। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যদি তুমি যাও, তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে, একমাত্র তখন সুপ্রিম কোর্ট রিটস জারি করবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, সুপ্রিম কোর্ট ক্যান রাইটস ইন বোথ অফ দ্য কেসেস, আইদার ইট ইজ ফান্ডামেন্টাল রাইটস অর ইন আদার লিগাল রাইটস। অন্যান্য যে সমস্ত অধিকার আছে, যেমন বলতে পারো যে যেমন রাইট টু ভোট বলতে পারো, বা রাইট টু প্রপার্টি বলতে পারো, যেগুলো আমরা মানে জানি অলরেডি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের কাছে অধিকার আছে যে তারা রিটস জারি করতে পারে অন্যান্য জিনিসের ক্ষেত্রেও। ক্লিয়ার? এছাড়া আর কি কি ব্যাপার আছে, যেমন ধরো আচ্ছা এটাকে বলে নিই, তারপরে আর বাকি ফিচারগুলো সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট অফ অল যেটা আছে, যেমন হিবিয়াস কর্পাস। So habeas corpus basically means that is given in your book also in a quotation to have the body of, যেমন ধরো তোমার যেমন ধরো কোনো একজন কোনো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করেছে, ঠিক আছে? তো সেই ভায়োলেশনটা যখন হলো, তুমি গিয়ে সুপ্রিম কোর্টকে জানালে যে হ্যাঁ আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে, তখন সুপ্রিম কোর্ট যদি ব্যাপারটা বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে সত্যি এরকম কিছু হয়েছে, তখন সে হিবিয়াস কর্পাস জারি করবে, এই রিটস জারি করবে। এই রিটস জারি করে কি হবে, অর্থাৎ ধরো যদি গভর্নমেন্টের তোমার কোনো স্টেট গভর্নমেন্ট এই ব্যাপারটা করে থাকে যে তোমার ফান্ডামেন্টাল রাইটসকে সে ভায়োলেট করেছে, তাহলে স্টেট গভর্নমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ তাকে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে to have the body of that person who has violated the fundamental rights. Clear? এটা হচ্ছে হিবিয়াস কর্পাসে বলছে। আশা করি হিবিয়াস কর্পাস বুঝতে পেরেছো যে হিবিয়াস কর্পাস হলো সেইটা যে ফান্ডামেন্টাল রাইটসটাকে ভায়োলেট করেছে তাকে ডাকো, কল হিম, আস্ক হিম টু কাম ইন ফ্রন্ট অফ আস, দ্যাট ইজ ইট। সো হিবিয়াস কর্পাস জারি করলে যার এগেনস্টে জারি করা হবে তাকে কিন্তু অবভিয়াসলি তখন কোর্টের কাছে যেতে হবে। আদার দেন ইফ হি ডাজ নট ডু দ্যাট, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চার্জশিট অনেক কিছু ব্যাপার আছে যে তখন সুপ্রিম কোর্ট হয়তো বলতে পারে যে ডাইরেক্টলি অ্যারেস্ট করে নাও, তাকে যেখানে পাওয়া যেতে পারে, তাই না? এরকম ব্যাপার আছে। সো হিবিয়াস কর্পাস ইজ টকিং অ্যাবাউট টু ব্রিং দ্যাট পারসন হু হ্যাজ ভায়োলেটেড দ্য ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট ইজ ম্যান্ডামাস। ম্যান্ডামাস ইজ টকিং অ্যাবাউট উই কম্যান্ড। উই কম্যান্ড বলতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? উই কম্যান্ড বলতে বলা হচ্ছে সেইটা যে আমরা বলছি we are talking about this kind of thing. এইটা কাকে বলা যাবে? এটা বলা যাবে যে কোনো ট্রাইব্যুনালকে, যে কোনো অবভিয়াসলি সেটাকে সাবঅর্ডিনেট হতে হবে ট্রাইব্যুনালকে, যে কোনো সুপ্রিম কোর্ট যে কোনো হাইকোর্টকে, যে কোনো, যদি এটা সুপ্রিম কোর্ট বলে তাহলে হাইকোর্টকে বলতে পারে, হাইকোর্ট যদি এই রিট জারি করে তাহলে সেটা সাবঅর্ডিনেট যে সমস্ত কোর্টস আছে তাদের বলতে পারে। কি বলতে পারে? যে তোমরা এই কাজটা করো, অর্থাৎ ধরো কোনো একটা কেস অনেকদিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, ঠিক আছে, সো সেইটাকে তোমরা করো। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? বা কিংবা কোনো একটা কাজ করার জন্য তাকে বলা হচ্ছে যে তোমরা এটা করছো না, কাটো, কোনো একটা অথরিটিকে বলা হচ্ছে। সো দিস ইজ টকিং অ্যাবাউট দ্য ম্যান্ডামাস, উই কমেন্ড টু ডু দ্যাট। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর নট? সো দিস ইজ টকিং অ্যাবাউট উই কমেন্ড। It is a command issued by the court to a public official asking him to perform his official duties that he has failed or refused to perform. Are you understanding? তাহলে ধরো তুমি কোনো একটা কাজ করতে গেছো, ঠিক আছে, তুমি আচ্ছা ধরো ইলেকট্রিসিটি,
তুমি ইলেকট্রিসিটির জন্য বারবার অ্যাপ্লাই করছো, বারবার অ্যাপ্লাই করছো, বারবার অ্যাপ্লাই করছো, সবার ইলেকট্রিসিটি আসছে, তোমার বাড়িতে ইলেকট্রিসিটি আসছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এগেইন তুমি সেই সেই সংস্থাটা যদি সরকারের সাথে রিলেটেড হয়, যদি গভর্নমেন্টের সাথে রিলেটেড হয়, সেই ইলেকট্রিকের যে সংস্থা যার কাছ থেকে তুমি চাইছো, তুমি কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারো, অ্যান্ড সুপ্রিম কোর্ট উইল সে উই কমান্ড ইউ টু ডু দ্যাট ম্যান্ডামাস। ক্লিয়ার? সো দিস ইজ অ্যাবাউট দ্য ম্যান্ডামাস রিটস। Prohibition. Prohibition is talking about we forbid. Forbid means actually we are telling you to not to do that. It is issued by a higher court to lower courts or tribunal to prevent the latter from exceeding its jurisdictions. তো যে কোনো ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় যে মানে সুপ্রিম কোর্ট উইল সে টু দ্য সাবঅর্ডিনেট কোর্টস অর টু দ্য হাই কোর্টস যে ডোন্ট ডু দ্যাট থিং, ডোন্ট ইউজ ইউর জুরিসডিকশন ইন দিস ম্যাটার, সেইটা প্রহিবিশন এই রিটসের আন্ডারে পড়বে, ঠিক আছে? সার্সিওরারি বলতে কি? সার্সিওরারি বলতে দেখো তাহলে দেখো ম্যান্ডামাসের এক্স্যাক্টলি অপোজিশন হচ্ছে আমাদের প্রহিবিশন। ম্যান্ডামাস বলছে করো, প্রহিবিশন বলছে করো না। ক্লিয়ার? আচ্ছা, সার্সিওরারি কি বলছে? সার্সিওরারি বলছে যে সার্সিওরারি বলছে ইজ বেসিক্যালি টু বি সার্টিফাইড। এটার আর একটা কি মানে হচ্ছে টু লোয়ার কোর্টস অর ট্রাইব্যুনাল আইদার টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য লেটার টু ইটসেলফ। তাহলে কোনো একটা কেস বহুদিন ধরে হাইকোর্টের কাছে পড়ে আছে, যেটা নাকি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন করেছে, তুমি ধরো গেছো সুপ্রিম কোর্টে এবং সেখানে গিয়ে হাইকোর্টে, এবং সেখানে গিয়ে তোমার যে অ্যাপিল সেটাকে শোনা হচ্ছে না, তখন তুমি সুপ্রিম কোর্টের কাছে গেলে তখন সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু দ্যাট সার্সিওরারি রিটস। ওকে, সো উইথ দ্যাট সার্সিওরারি রিটস ইট উইল সে টু বি সার্টিফাইড। ইট মিনস it will order the High Court to transfer that case to itself. It means to Supreme Court. ঠিক আছে? তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিংবা সাবঅর্ডিনেট কোর্ট থেকে হাইকোর্টের কাছে কেসগুলোকে ট্রান্সফার করে নেওয়ার ক্ষমতা, নিজের কাছে নিয়ে নেওয়ার ক্ষমতা, এই যে ক্ষমতা এটা হচ্ছে সার্সিওরারি রিটসের মাধ্যমে ইস্যু করা যেতে পারে। ওকে, নেক্সট ইজ quo warranto, বাই হোয়াট অথরিটি। ওকে, যে তুমি এই যে কাজটা করছো, এই কাজটা তুমি কিসের, তোমাকে এই অথরিটি কে দিয়েছে? মনে করো আজকে তুমি চাকরিতে গেলে এবং তুমি আজকে মহিলা বলে তোমাকে সিলেক্ট করলো না কোনো একটা স্টেট গভর্নমেন্ট কিংবা কোনো একটা কোম্পানি, কিংবা ধরো এলআইসি, লেটস এলআইসি, তুমি মহিলা বলে তোমায় সিলেক্ট করলো না, ঠিক আছে? কিংবা তুমি তোমার একটা সার্টেন রিলিজিয়ানের বলে তোমাকে সিলেক্ট করলো না, সেই ক্ষেত্রে তুমি যদি সুপ্রিম কোর্টের কাছে যাও, তো সুপ্রিম কোর্ট কিন্তু সেই যে রিপ্রেজেন্টেটিভ থাকবে অফ দ্যাট অথরিটি, লেটস এলআইসির যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তাকে বলবে যে তোমাকে এই অধিকারটা কে দিয়েছে যে তুমি এরকম করছো, তাই না? তো সে প্রথমে তাকে quo warranto এই রিটস জারি করবে, তার কাছে কোশ্চেন করবে যে হোয়াই ইউ আর ডুইং দিস কাইন্ড অফ থিংস। এটাও একটা দিক হতে পারে। আরেকটা দিক হতে পারে যে কোনো অফিসিয়াল সে যেটা তার জুরিসডিকশনে নেই, ঠিক আছে? যেমন ধরো আজকে তোমার ধরো যে বিডিও আছে, তার ধরো এই ক্ষমতাটা নেই যে সে কোনো জায়গায় ফায়ারিংয়ের অর্ডার দিতে পারে, ঠিক আছে? যে ফায়ারিং হোক কিংবা লাঠিচার্জ হোক, এই ক্ষমতাটা ধরে নাও আই এম নট শিওর অ্যাবাউট ইট, ধরে নাও ভিডিওর নেই। তা ভিডিও যদি এইটা কোনো জায়গায় অর্ডার করে এবং ফাইনালি সেই কাজটা যদি পুলিশও করে ফেলে, এবং তারপরে যদি কেউ ভিডিওর এগেনস্টে সুপ্রিম কোর্টে যায় এবং বলে যে আমাদেরকে এই প্রবলেম হয়েছে আমার এই কারণে, সো তখন কিন্তু quo warranto এই ব্যাপারটা জারি করতে পারে আমাদের সুপ্রিম কোর্ট, এবং তাকে আস্ক করতে পারে যে হোয়াই ইউ হ্যাভ ইস্যুড ইউর দ্যাট, ডু ইউ হ্যাভ দ্যাট অথরিটি? দিস ইজ quo warranto. Clear? So these are the 5 kinds of writs. Habeas corpus means যে তোমার ভায়োলেশন করেছে তাকে ডেকে আনো, তাকে আসতে হবে সামনে। ম্যান্ডামাস মিন্স উই কমেন্ড, আমরা তোমাকে অর্ডার করছি যে তুমি এই কাজটা করো। প্রহিবিশন মিন্স আমরা তোমাকে বলছি যে ডোন্ট ডু দ্যাট থিং, ওই কাজটা করো না। ইউ ক্যান রিলেট বাই থিঙ্কিং ইউর সেলফ, যে এইগুলো আস্তে আস্তে কীভাবে ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত, তাই না? প্রহিবিশন মিন্স করো না। সার্সিওরারি মিন্স টু অ্যাকোয়ার দ্য দ্য কেসেস ফ্রম দ্য লোয়ার কোর্টস, আমার কাছে নিয়ে আসো, আমি দেখছি কী ব্যাপার। সার্সিওরারি। quo warranto ইজ আস্কিং দ্য পারসন, যে কোনো একটা কাজ করেছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাকে শো কজ করা হচ্ছে যে হোয়াই ইউ ডু দিস, হোয়াই ইউ ডিড দিস কাইন্ড অফ থিং।
Clear basic thing, rights clear, rights reads clear একটু বলো কি একটু বলো reads clear কিনা. So basically this kind of thing you have to understand about reads. Criticism, anything that is done in the world that has criticism, right? So criticism এ কি বলা হচ্ছে যে excessive limitations আছে. Excessive limitations means যেমন আমাদেরকে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো তো দেওয়া হয়েছে ঠিক কথাই, কিন্তু তার লিমিটেশনস প্রচুর আছে. যেমন এই সিচুয়েশন হলে আমরা এইটা পাবো না, ওই সিচুয়েশন হলে এটা পাবো না, এমার্জেন্সি হলে পাবো না, ফরেনার হলে এটা পাবে না, আর্ম ফোর্সেস থাকলে এটা পাবে না, ঠিক আছে, সে সার্টেন যদি সে জব করে তাহলে সে সেটা পাবে না, ঠিক আছে. এই যে ব্যাপারগুলো তার মানে কি, তার লিমিটেশনস কিন্তু অনেক বেশি রয়েছে, যেটা অন্যান্য কান্ট্রিতে এত লিমিটেশনস নেই. এটা একটা ক্রিটিসিজম, ভ্যালিড ক্রিটিসিজম আই উইল সে, যে হ্যাঁ সত্যি বেশ কিছু লিমিটেশনস রয়েছে. নো সোশ্যাল অ্যান্ড নো ইকোনমিক রাইটস, যদি তুমি দেখো শুধুমাত্র পলিটিক্যাল যে সমস্ত রাইটস রয়েছে সেগুলোই রয়েছে, কিন্তু সোশ্যাল রাইটসও কিছু রয়েছে, তাই না? সোশ্যাল রাইটস কিছু রয়েছে, যেমন এখানে থাকতে পারতো যে রাইট টু এমপ্লয়মেন্ট, প্রত্যেককে এমপ্লয়মেন্ট দেওয়া হবে, ঠিক আছে. তাহলে কিন্তু ইকোনমিক রাইটস যেগুলো ছিল সেটা, যে প্রত্যেককে একটা সার্টেন লেভেল অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং তার সেইটা পাওয়ার অধিকার থাকবে. তাহলে এই সমস্ত ব্যাপারগুলো ওখানে থাকতে পারত. তাহলে নো সোশ্যাল অ্যান্ড নো ইকোনমিক রাইটস আর দেয়ার, অনলি পলিটিক্যাল রাইটস আর দেয়ার. মোস্ট অফ দ্য রাইটস আর পলিটিক্যাল রাইটস. নো ক্ল্যারিটি, প্রচণ্ড পরিমাণে একটা জটিল ব্যাপার তৈরি হয়েছে, যে এতগুলো তোমার আর্টিকেল, তার এতগুলো সাবসেকশনস, এতগুলো আর্টিকেলের আন্ডারে এত কিছু. সো একটা ক্ল্যারিটি, যে সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে আমার এই রাইটস আছে কি নেই, সেই ক্ল্যারিটির অভাব রয়েছে. পার্মানেন্সি, হ্যাঁ পার্মানেন্সি অবভিয়াসলি এটা হচ্ছে তোমার ওই লিমিটেশনসের সাথেই যাচ্ছে, যে পার্মানেন্সি না, আজকে আছে তার মানে এরকম না যে কালকে সেটা থাকবে, তাই না? কালকে সেটা নাও থাকতে পারে. অবভিয়াসলি এইটা তোমাদের মানে মাথায় রাখতেই হবে, যে দ্য স্টেট হ্যাজ টু ফলো দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন, যে বেসিক যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে, অর্থাৎ যেমন সেকুলারিজম, দিস কাইন্ড অফ থিং, রুল অফ ল, এগুলো কিন্তু কোনো রকমভাবেই আমরা দূরীভূত করতে পারবো না আমাদের কনস্টিটিউশন থেকে. এছাড়া অন্যান্য যে সমস্ত কিছু রয়েছে সেগুলোকে আমরা as per the situation our parliament can cut them. এছাড়া বহু কিছু রয়েছে that you will find in your book, that is there. অনেক কিছু রয়েছে, আই হোপ যে সেগুলো তোমরা বুঝতে পারবে. যে যতটুকু আমি বলার ছিল এই সম্পর্কে, ক্রিটিসিজম সম্পর্কে আমি বললাম, একটা হলিস্টিক আইডিয়া দেওয়ার ছিল যে ফান্ডামেন্টাল রাইটসটা কি, এবং এর প্রত্যেকটা যে সমস্ত আর্টিকেল রয়েছে তার প্রত্যেকটার কি কি কাজ রয়েছে এবং তার লিমিটেশনস কি কি রয়েছে. সো আই হোপ তোমরা একটা হলিস্টিক আইডিয়া পেয়েছো এই মাত্র 1-1.5 ঘন্টার একটা টাইম স্পেন্ড করে, যে আসলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কি. ঠিক আছে, এইবার আমাকে তোমরা বলো যে তোমরা মোটামুটি কি একটা আইডিয়া পেয়েছো না পাওনি, আমাকে একটুখানি জানো যে ফান্ডামেন্টাল রাইটস এইটা আসলে কি জিনিসটা. আমি বলতে চাই যে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে যদি তোমাদের পড়তে হয়, আর অনেক পড়তে হবে, ইউ হ্যাভ টু গো ডিপ ইনটু দ্য বুক obviously, but in such a class where we are taking this kind of class in a 2 days in a week, so we have to complete our syllabus also, we have to complete it quickly, we cannot do it for the whole life, so we have to go fast. That's why I just make this session a little bit bird eye views, this kind of thing. So তোমরা কি মোটামুটি একটা ধারণা পেয়েছো? না পাওনি? আমাকে একটু কমেন্টে জানাবো যে তোমরা কেমন একটা আইডিয়া পেয়েছো কি পাওনি, তোমাদের কি ব্যাপারটা একটু হেল্পফুল লাগলো, কিংবা যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে সেটাও আমাকে বলতে পারো, যে স্যার এই জায়গাটা আমার কিন্তু একটুখানি প্রবলেম আছে. যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে জানাতে পারো. প্রবলেম থাকার কথা নয়, কারণ আজকে আমি যেটুকু বলেছি সেটুকু তো তোমাদের ক্লিয়ার হবেই. আর প্রবলেম তোমরা ফেস করতে পারো মেবি যখন তোমরা এটা নিজে পড়বে, ইজন্ট ইট? সো তোমরা বাড়িতে পড়ো, ফার্স্ট অফ অল বাড়িতে পড়ে তোমরা বোঝো, 2 দিন টাইম নাও, 3 দিন টাইম নাও, পড়ে বাড়িতে ধীরে ধীরে পড়ো, শর্ট নোটস বানাও, সাথে বানিয়ে দেখো যে কী কী প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা. আর্টিকেল ওয়াইজ পড়বে,
যে আর্টিকেল 21 ওকে কমপ্লিট, আর্টিকেল 22 কমপ্লিট, 23 কমপ্লিট, 24 কমপ্লিট। আচ্ছা এই আর্টিকেলগুলো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তার মানে আমাদের এই রাইটসগুলো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেকুলার অ্যান্ড মাইনরিটি, স্যার এখানে আপনার কি ওপিনিয়ন? ওকে, সেকুলার অ্যান্ড মাইনরিটি সম্পর্কে ওপিনিয়ন বলতে কি বলবো, ওপিনিয়ন বলতে এইরকম যে সেকুলারিজমটা এইরকম হওয়া উচিত অবভিয়াসলি, যে সেখানে সেকুলারিজম শুধুমাত্র খাতায় না থেকে, শুধুমাত্র কনস্টিটিউশনে না থেকে, সেটা যেন প্র্যাকটিক্যালও হয়, এই ব্যাপারটা কিন্তু হওয়া উচিত। মাইনরিটিস যারা রয়েছে তাদের রাইটস আমাদের অবশ্যই, তাদের যে সমস্ত রাইটস রয়েছে তো সেগুলোকে আমাদের সিকিওর করতে হবে তাদের, কারণ যদি তাদের রাইটস আমরা সিকিওর না করি তাহলে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে, মানে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না, তাই না? সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার মাইনরিটি, যারা মাইনরিটি রয়েছে তাদের। এনিওয়ে এটাই ছিল তোমার সেকুলারিজম মাইনরিটি, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন ওপিনিয়ন অবভিয়াসলি, বাট আমার ওপিনিয়নটা কাইন্ড অফ দিস, দ্যাট সেকুলারিজম শুড বি প্র্যাকটিক্যাল। সেকুলারিজম বলতে শুধুমাত্র এই নয় যে আমাদের সেকুলারিজম ঠিক আছে কিন্তু চারিদিকে আমরা শুধু ধর্ম 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 করেই বেড়াচ্ছি, কিংবা ধর্মের জন্যই আমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছি, শুধুমাত্র ধর্মই সব, কিংবা রিলিজিয়ানটাই সব, রিলিজিয়ানের ফিলোসফিটা আমরা ফলো করছি না। আর ইউ ফলোইং দ্য ফিলোসফি? নো, উই আর নট ফলোইং। তুমি যে কোনো রিলিজিয়ান বলো, যে কোনো রিলিজিয়ান তার ফিলোসফি কি, দ্য ফিলোসফি অফ এভরি রিলিজিয়ান, the underlying if I summarize all the religions in a single word, that is peace. Peace is the word that we can take from every religion. This is the basic concept of religion, that we have to establish the peace in our society. কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে পিস তো নেই, বরং যেটুকু আমাদের সোসাইটি রয়েছে সেগুলো পিস 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 হয়ে যাচ্ছে, আই মিন টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর কি, রিলিজিয়ানের বেসিসে। সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট। পিস আনতে হবে, আমাদের সহনশীলতা বাড়াতে হবে টু মেনটেন দ্য সেকুলারিজম, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এটাই ছিল তোমার, আই হোপ ইট ইজ ক্লিয়ার। ডাউটস যদি থাকে অবভিয়াসলি আমাকে তো নাম্বার আছে, তোমরা জানাবে। I hope all of you will read it, and if you have any doubts you can contact me. I will try to address them in the next class. So thank you very much, thank you everyone to join this class. I hope the class was helpful for you. This was a kind of overview of the whole chapter, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টায় ফান্ডামেন্টাল রাইটস শেষ করা যায় না, আর যাই হোক ফান্ডামেন্টাল রাইটস শেষ করা যায় না। সো এইটা শুধুমাত্র করা এই কারণে যে তোমাদেরকে একটা কি বলবো, একটা আইডিয়া দিলাম যে এবার তোমরা পড়ো, ট্রাই টু রিড, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাস। টিল দ্য নেক্সট ডে, হ্যাভ a good day and be again peaceful. That's it. Keep learning, keep studying, keep practicing. Thank you very much everyone. Goodbye.